আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমাদের তোমাদের জন্য যে জিএসটির যে কোর্স প্ল্যানটা ছিল, তোমাদের জুলজির 7টা চ্যাপ্টারের মধ্যে অলরেডি কিন্তু আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 শেষ করে ফেলছি। আজকের ক্লাস যেটা সেটা হলো আমাদের চ্যাপ্টার 5, যেটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি একাডেমিকে পড়ে আসছো, কারণ একাডেমিকের এই চ্যাপ্টারগুলোতে না প্রচুর মানে ইজি ইজি কোশ্চেন করে, হ্যাঁ। আর অ্যান্সার করলে আসলে খুব ভালো একটা মার্ক পাওয়া যায়, সেই জন্য দেখা যায় যে পোলাপানগুলো এই চ্যাপ্টারগুলো আসলে খুব ভালোভাবেই পড়ে। আর যারা একান্ত পড়ো নাই তাদের ক্ষেত্রে আসলে বলতে গেলে ব্যাড লাক, তোমরা বলতে গেলে সময়টা এক কাজে লাগাও নাই হয়তো বা, কিন্তু অবাক হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নাই। আলটিমেটলি তোমাদের যে এই চ্যাপ্টারটা যেটা সেটা একাডেমিকের জন্য একটু বড়, বাট অ্যাডমিশনের জন্য আমাদের কিছু বেসিক জিনিস আছে, জিস্ট জিনিস আছে, যেগুলো পড়লে আমরা মোটামুটি এইটুকু অন্তত বলতে পারি এর বাইরে আসলে কোশ্চেনগুলো হয় না সাধারণত। ওকে, সাধারণত চ্যাপ্টার 5, যেটা চ্যাপ্টার 5 আমাদের মানে শ্বসন তন্ত্র নিয়ে আমরা মেইনলি আলোচনাটা করি এখানে। আমাদের শরীরতত্ত্ব মানে আমাদের চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত এই যে চ্যাপ্টারগুলো দেখলে সেগুলো কিন্তু আমাদের শরীরতত্ত্বের আন্ডারেই পড়ে, হ্যাঁ। তার মধ্যে তোমার হলো চ্যাপ্টার 4 রক্ত চ্যাপ্টারটা ছিল, তারপর চ্যাপ্টার 3 তুমি কীভাবে খাবার পরিপাক করো সেই যে একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 5 দেখতেছো যে সেখানে তুমি কী নিয়ে আলোচনা করবা, কীভাবে শ্বসন প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবা। সেই জন্য আমরা এই চ্যাপ্টারটাকে আজকে আমরা খুব ইজিলি যত অল্প সময়ে পারা যায় আমরা তত অল্প সময়ে পুরো চ্যাপ্টারটাই কভার করে ফেলবো, কারণ আসলে আমাদের জিএসটির জন্য খুব একটা সময় আমরা এদিকে দিতে পারি না। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের ম্যাথ করতে হয়, ফিজিক্স করতে হয়, বায়োলজির পাশাপাশি কেমিস্ট্রি আছে। এখন ওদিকে যখন অনেক বড় একটা সময় চলে যায়, আবার এখানে এসে যখন আমাদের 2-3 ঘন্টা ক্লাস করতে হয় এবং মুখস্থ বিদ্যার মতো ক্লাস, তখন কিন্তু আমাদের জন্য পুরোটাই অনেক টাফ হয়ে যায়, তাই না? সেই জন্য আমরা ইনশিওর করার চেষ্টা করবো যাতে তোমাদের জন্য পুরোটাই ইজি হয়, যতটুকু লাগবে ততটুকুই পড়বো, অ্যান্ড তোমরা যেন এখানে 25 মার্কের মাঝে 25 মার্ক অ্যাটেন্ড করতে পারো, অ্যান্ড তুমি যেন এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। ওকে, চলো আমরা পড়াশোনায় চলে যাই। আমাদের শরীর তত্ত্ব, শরীর তত্ত্ব আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যখনই শুরু করবা প্রত্যেকটা ইংলিশ টার্মগুলো অবশ্যই আগে পড়ে নিবা, বুঝছো? ইংলিশ টার্মগুলো যদি একটু আগে পড়ে নাও তাহলে তোমার জন্য ইজি হবে। ইংলিশ টার্মটা কি এখানে? ব্যাপারটা হচ্ছে আমাদের শরীর তত্ত্ব নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে ইংলিশ টার্মটা কি বলো তো? সেখানে ইংলিশ টার্মটা হলো রেসপিরেশন অর ব্রিদিং, রেসপিরেশন অর ব্রিদিং, ঠিক আছে? দেখো, রেসপিরেশন অর ব্রিদিং ইংলিশ টার্মটা একটু জানা থাকলে ইজি হয় পুরো ব্যাপারটা, কারণ মেডিকেল সায়েন্সের একটা চ্যাপ্টার তো বলতে গেলে। তোমরা এই যে এই চ্যাপ্টারে যেটা পড়ো সেটা আমরা ফার্স্ট ইয়ারে যখন আমরা অ্যানাটমি পড়ি, অ্যানাটমিতে লাগে, ফিজিওলজিতে লাগে, বায়োকেমিস্ট্রিতে লাগে। এই যে আমরা হলো ফাইনাল ইয়ারে আমি পড়তেছি এখন, ফাইনাল ইয়ারে আমাদের মেডিসিনে আছে, সার্জারিতে আছে, গাইনিতে একটু কম লাগে, বাট আবার ওই যে আমাদের যখন হলো ফোর্থ ইয়ারে ছিলাম প্যাথোলজিতে লাগতো। তারপর মোটামুটি মাইক্রোবায়োলজি, মানে মূল কথা মানে এগুলো তো আসলে আমাদের ভাইটাল সিস্টেম, এগুলোর বাইরে পড়াশোনার আসলে সুযোগ নাই, মানে এগুলো তোমাকে পড়তেই হবে। এগুলো না পড়ে তুমি বের হয়ে যাবা বা না পড়ে তুমি পাশ করে যাবে, এটা আসলে খুবই খুবই মানে আনসার্টেন, তাই না? আসো, যেটা আমি বলতেছিলাম যে আমাদের শ্বসন মানে শ্বসন তন্ত্র, আমরা যে বলি যে শ্বসন জিনিসটা কি, সহজ কথা আমাদের তুমি কি বোঝো নর্মালি? তুমি নর্মালি অ্যাপারেন্টলি দেখলে বোঝো যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি, এটাই হলো শ্বসন। এটা হলো আমাদের শ্বসনের একটা পার্ট। আমরা যদি বলি শ্বসনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা অন্তঃশ্বসন আর এটা কি বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন আর এটা কি বহিঃশ্বসন। তাহলে এই যে তোমার দুইটা ভাগে ভাগ করতে পারলে বা দুইটা টাইপে ভাগ করতে পারলে এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এখন এই যে আমরা যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, এই পুরো প্রসেসটা কি বলতো? এই পুরো প্রসেসটা কিন্তু আসলে একটা বহিঃশ্বসন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? বহিঃশ্বসন প্রক্রিয়া। আর অন্তঃশ্বসন জিনিসটা কি? অন্তঃশ্বসন জিনিসটা হইলো যে তুমি মনে করো সাপোজ তুমি হলো অক্সিজেনটা নিলা, সেটা রক্ত দিয়ে তোমার কোষ লেভেলে পৌঁছায় গেল, কোথায় গেল? কোষ পর্যন্ত পৌঁছায় গেল। কোষ সেই অক্সিজেনটাকে কাজে লাগায়, সে নিজে একটা শক্তি উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে। এই যে কোষের ভিতরে যে পুরো প্রসেসটা হচ্ছে সেটা হলো তোমার অন্তঃশ্বসন। ওকে, শ্বসন মানে আমরা যেটা নর্মালি বুঝি যে শ্বাস নিচ্ছি ছাড়তেছি, ব্যাপারটা এরকম না। আমাদের কিন্তু কোষ লেভেলেও শ্বসনের একটা ধাপ আছে, যেটাকে আমি বলতেছি অন্তঃশ্বসন। আর যেটা বাইরে হয় বা আমরা শ্বাস নিচ্ছি ছাড়তেছি সেটা কি? বহিঃশ্বসন। ওকে, তাহলে এখন আসলে আমরা একটু সামনের দিকে যাই। দেখো, আমি যদি বলি যে শ্বসন প্রক্রিয়ায় উপজাতটা কি, দেখো তো। উপজাত হিসেবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কেন বলো তো? কারণ দেখবা তোমার কোষ যখন একটা অক্সিজেন নিচ্ছে, অক্সিজেন নেওয়ার পর সে কিন্তু শক্তি উৎপন্ন করতেছে, তাই না? ওই কথাই বলা আছে, দেখো, তাপ ও গতিশক্তি রূপে মানে তোমার স্থিতিশক্তিটাকে রূপান্তরিত করে। আর এক্সট্রা কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, তাহলে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখন সামনে চলে আসো, এখান থেকে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, মানুষের শ্বসনতন্ত্র। মানুষের শ্বসনতন্ত্র, ওকে। মানুষের শ্বসনতন্ত্রের মধ্যে
এই যে পুরো যখন মানে আমি তোমাদের সবসময় বলি একটা জিনিস, যখনই তুমি হলো কোনো একটা চ্যাপ্টার নিয়ে কনফিউজ থাকবা যে আসলে আমি পড়াটা গুছাই নিয়ে আসতে পারতেছি না, তুমি এরকম ফ্লো চার্টে মানে আশ্রয় নিবা। ফ্লো চার্টগুলোতে দেখো সুন্দর করে এখানে গুছাই দেওয়া থাকে, বুঝছো? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, তারপর দেখো বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল, আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এখন বলতে পারো ভাই এইটা আসলে কোনটা বলো তো? এইটা কিন্তু আসলে এই যে এই চিত্র যেটা দেখতেছো, এই চিত্রটাই কিন্তু তোমার ওখানে ফ্লো চার্ট আকারে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে বলি, তুমি প্রথমে একটু চিন্তা করো, সামনে একবার সামনে আমাদের কি আছে বলতো? নাকের ছিদ্র আছে, তাই না? এই যে দেখতেছি যে ফুটা ফুটা, এই যে দুইটা ফুটা আছে, এগুলো কি নাসা রন্ধ্র, তাই না? নাসা রন্ধ্র। তাহলে দেখো, এই যে প্রথমে আমরা কি পাচ্ছি, এই যে এখানে তোমার হলো নাসা রন্ধ্র আছে, তারপরে এই যে একটা হলো তোমার নাসা গহ্বর আছে, আর একটু সামনের দিকে আগায় গেলে এই যে এই পার্টটা যেটা, সেটা হলো নাসা গলবিল। হ্যাঁ, তারপরে এই যে তোমার এই দিক থেকে তোমার হলো, এই যে এই দিক থেকে যেটা শুরু হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে, এটা হলো তোমার ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়া বা শ্বাসনালী। তাহলে এই যে কয়েকটা জিনিস, এগুলো একটু মনে রাখতে হবে। তার আগে আমরা হলো ওই মানে ফ্লো চার্টটা সেটা একটু দেখে আসি। দেখো, আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, তার মানে কি এখান থেকে নিবে ছাড়বে, নিবে ছাড়বে, এই পার্টটুকু অন্তর্ভুক্ত কি আছে? এইটুকুর অন্তর্ভুক্ত আছে সম্মুখ নাসারন্ধ্র। তার মানে এই যে দেখো নাকের ফুটা, নাকের ফুটা ছাড়া কি তোমার ঢুকতে পারবে বাতাস, বেরোতে পারবে? পারবে না তো। মানে এই যে নাকের ফুটা দিয়ে ঢুকতেছে, এটা কিন্তু তোমার সম্মুখ নাসারন্ধ্র। তারপর দেখো নাসা গহ্বর, নাসা গহ্বর, তার মানে যে নাসারন্ধ্রের পরে যে পার্টটা যেটা, সেটা কিন্তু নাসা গহ্বর, সেটা কি নাসা গহ্বর। তারপরে যেটা, সেটা হলো পশ্চাৎ নাসারন্ধ্র, সেটা কি পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র কি? এই যে দেখো, এটা তো হলো সম্মুখ নাসারন্ধ্র, এইটা পিছনের দিকে যেখানে গিয়ে খুলছে সেটা হলো তোমার পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রের পরেই শুরু হয় নাসা গলবিল। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে কি শুরু হয়? নাসা গলবিল। আর নাসা গলবিলের পরে কি আছে? ষড়যন্ত্র। তো আমরা একটু চিত্র থেকেও দেখে আসি, চিত্র থেকে দেখলে তুমি বুঝতে পারবা। দেখো, এই যে তোমার একটু শুরু হচ্ছে, এই শুরু হচ্ছে যেটা, সেটা সম্মুখ নাসারন্ধ্র। তারপর হলো তোমার এখানে তোমার যে পিছনের দিকে, এই যেখানে পিছনের দিকে থাকে তোমার হলো পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে থাকে তোমার হলো নাসা গলবিল। নাসা গলবিলের পরে থাকে তোমার ষড়যন্ত্র। ষড়যন্ত্রের পরে শুরু হয় কি? ট্রাকিয়া। ওকে, তাহলে এই যে কয়েকটা পেপার, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। প্রথমটা হলো তোমার কি? প্রথমটা হচ্ছে তোমার হলো সম্মুখ নাসারন্ধ্র, তারপর কি নাসা গহ্বর, তারপর কি পশ্চাৎ নাসারন্ধ্র, তারপর কি? তারপর নাসা গলবিল। কেন গলায় চলে গেছে? নাসা গলবিল, নাকের সাথে গলার যে কানেকশন যেটা, সেটা কি? নাসা গলবিল। নাসা গলবিলের পর কি? ষড়যন্ত্র। ষড়যন্ত্রের পর কি? ট্রাকিয়া। ঠিক আছে, তাহলে দেখো ওই কথাগুলো বলা হচ্ছে। এখন দেখো, আমি যদি বলি যে ভাইয়া বায়ু পরিবহন অঞ্চল, তার মানে এটা কিন্তু আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে গেছে। এখন হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল মানে কি? যেটা পরিবহন করবে, মানে ছাড়া নেওয়ার ব্যাপারটা না। মনে করো সাপোজ এই পর্যন্ত দিয়ে আসছো, মনে করো সাপোজ তুমি হলো বাস স্ট্যান্ড পর্যন্ত গেছো, বাস স্ট্যান্ড থেকে একটা পরিবহন এসে, মানে একটা বাস পরিবহন এসে তোমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, দেখো, বায়ু পরিবহন অঞ্চল যেটা, বায়ু পরিবহন অঞ্চলে দেখো ট্রাকিয়া, ব্রঙ্কাই, মানে প্রান্তীয় ব্রঙ্কিয়ল। ওকে, ট্রাকিয়া, ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিয়ল। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। আমি যদি বলি যে ভাইয়া এখানে আমাদের কি কি আছে, মানে বায়ু পরিবহন অঞ্চলের আন্ডারে কি কি আছে, এই দেখো ষড়যন্ত্র পর্যন্ত শেষ হয়েছে। তারপরে যেটা, ষড়যন্ত্রটাকে মনে রাখবে কি জানো? ষড়যন্ত্র যদি মনে রাখতে পারো, অনেকটা বাস স্ট্যান্ডের মতো। বাস স্ট্যান্ড শেষ, মানে তুমি বাস স্ট্যান্ডে পৌঁছাইছো, বাস স্ট্যান্ড থেকে তোমার একটা বাস নিয়ে যাবে, তাই না? তাহলে দেখো, আমি কোথায় আসলাম? মানে আমাদের হলো ষড়যন্ত্রে আসলাম। ষড়যন্ত্রের পরে হলো কে আসবে? ট্রাকিয়া আসবে। ট্রাকিয়া থেকে কোথায় পর্যন্ত নিয়ে যাবে বলতো? ট্রাকিয়া থেকে আমাদের ফুসফুস পর্যন্ত নিয়ে যাবে। ফুসফুসটা হলো আমাদের বাসা, বাসার গেট পর্যন্ত নিয়ে যাবে। বাসার গেট পর্যন্ত কি কি আছে? বাসার গেট পর্যন্ত আছে ট্রাকিয়া, ব্রঙ্কাই আর প্রান্তীয় ব্রঙ্কিয়ল। ওকে, প্রান্তীয় ব্রঙ্কিয়ল পর্যন্ত কিন্তু আমাদের বাসার গেট। আর বাসার গেটের পরেই যেটা, বাসার গেটের পরে হলো তোমার শ্মশান ব্রঙ্কিয়ল। তার মানে আমি যদি বলি যে ভাইয়া বাসার গেটের পরে কি পাবো, তাহলে বলবা শ্মশান ব্রঙ্কিয়ল পাবো। মানে প্রান্তীয় ব্রঙ্কিয়লের পরে কি পাবো? শ্মশান ব্রঙ্কিয়ল পাবো। যদি আমি এটির চিত্রে আরেকটু কভার করার চেষ্টা করবো, তোমার জন্য ইজি হয়ে যাবে তখন। সেজন্য আপাতত জাস্ট একটু শোনো। তার মানে তুমি হলো ব্রঙ্কিওল লেভেলে চলে গেলাম। এখন বলতে পারো ভাইয়া ব্রঙ্কাস কি, ব্রঙ্কিওল কি, এইটার হাতে মাথায় তো চিনি না, এটাই তো জানি না, তাই না? সেই জন্য আমরা একটু চিত্রটা দেখে আসি। আর একটু সামনের দিকে আসো। এই যে এখান থেকে আমাদের এইখানে চলে আসো। দেখতেছো, এই যে আমরা কিন্তু অলরেডি এই পর্যন্ত যেটা পড়ছি, এটা কিন্তু আমাদের ষড়যন্ত্র। তার মানে এটার উপরে কিন্তু বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল ছিল, তাই না? তাহলে এইখান থেকে কি শুরু হচ্ছে? এখানে আমাদের পরিবহন অঞ্চল শুরু হচ্ছে। কোন পর্যন্ত পরিবহন অঞ্চল? প্রান্তীয় ব্রঙ্কিয়ল পর্যন্ত কিন্তু আমাদের পরিবহন অঞ্চল। ওকে, কোন পর্যন্ত পরিবহন অঞ্চল? প্রান্তীয় ব্রঙ্কিয়ল পর্যন্ত কিন্তু আমাদের পরিবহন অঞ্চল। তাহলে দেখো, এই যে আমাদের ট্রাকিয়াগুলো দেখতেছো না, এই যেগুলো কিন্তু আমাদের ট্রাকিয়ার হলো কার্টিলেজ, ট্রাকিয়ার রিংগুলো। ওকে, এরকম কিন্তু অনেকগুলো রিং থাকে, বুঝছো? তারপর দেখো, এই যে ট্রাকিয়াটা এক জায়গায় এসে ভাগ হয়ে গেল, তাই না? এই যে ভাগ হয়ে গেল, মানে ট্রাকিয়াটা যে ভাগ হইলো, ট্রাকিয়াটা ভাগ হইলো, প্রথম ভাগ যেটা, সেটাকে আমরা কি বলতেছি জানো? সেটাকে আমরা বলতেছি ব্রঙ্কাস। কি বলতেছি? ব্রঙ্কাস। কি বলতেছি? ব্রঙ্কাস। দেখো তো, এই পর্যন্ত ভাগ হলো, তাই না? এই পর্যন্ত ভাগ হয়েছে। তারপরে গিয়ে কিন্তু আবার ভাগ হয়েছে, দেখছো? দেখো, এটা কিন্তু আমাদের ডান খণ্ড। এটা কি? এটা কিন্তু আমাদের ডান ফুসফুস। আর এটা কি আমাদের? এটা হলো
বাম ফুসফুস। কেন বাম ফুসফুস? কারণ আমরা জানি চিত্র আঁকার সময় আমাদের হাতের ডান পাশ যেটা সেটা কিন্তু আমাদের বাম পাশ মিন করে, আর এটা কিন্তু আমাদের চিত্রে মানে হাতের বাম পাশ এটা কিন্তু ডান পাশ মিন করে। আমাদের ডান ফুসফুসে লোব কয়টা জানো? ডান ফুসফুসে লোব হলো আমাদের তিনটা। কয়টা লোব? তিনটা লোব। বাম ফুসফুসে লোব কয়টা? বাম ফুসফুসে লোব হলো দুইটা। সেই জন্য দেখবা এখানে কিন্তু আমাদের দুইটা লোবে ভাগ হয়েছে। দেখো এই যে একটা লোব, এই যে একটা তোমার লোবে ভাগ হইলো, এই যে আরেকটা তোমার লোবে ভাগ হইলো। ওকে, আর এই যে দেখো ডান পাশে কিন্তু আমাদের তিনটা ভাগ হয়েছে। ওকে, তিনটা ভাগ হয়েছে। সহজ কথা আমি যদি বলি তোমাকে যে আমাদের ডান ফুসফুসের লোব কয়টা, তাহলে বলবা ডান ফুসফুসের লোব হইলো আমাদের তিনটা, আর বাম ফুসফুসের লোব কয়টা, তাহলে বলবা দুইটা। আবার লোবগুলো না আরো লোবিউলে ভাগ হয়, বুঝছো? তার মানে ডান ফুসফুসে টোটাল লোবিউল কয়টা? ডান ফুসফুসের টোটাল লোবিউল হলো 10টা। ডান ফুসফুসের টোটাল লোবিউল কয়টা? 10টা। আর বাম ফুসফুসের টোটাল লোবিউল কয়টা? 8টা। ওকে, ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে কয়টা? 8টা। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাইয়া আমাদের ডান ফুসফুস বাম ফুসফুস কোনটা বড়, তাহলে বলো ডান ফুসফুসটা বড়, বাম ফুসফুসটা ছোট। ডান ফুসফুসের লোব কয়টা, তাহলে বলো তিনটা, বাম ফুসফুসের লোব কয়টা? দুইটা। ডান ফুসফুসের লোবিউল কয়টা? 10টা, বাম ফুসফুসের লোবিউল কয়টা? 8টা। তাহলে দেখো ওইটাই বলতেছিলাম যে দেখো আমাদের এই যে ট্রাকিয়া, যেটা ট্রাকিয়াটা কিন্তু আমাদের আসলো প্রথমে কিন্তু ভাগ হয়ে গেল, তাই না? কি হলো? ভাগ হয়ে গেল। এই যে ভাগ যেটা প্রথম ভাগটাকে আমরা কি বলছি? ব্রঙ্কাস। পরের ভাগটাকে আমরা কি বলবো? পরের ভাগটাকে বলবো আমরা ব্রঙ্কিয়ল। হ্যাঁ, কি বলবো? আচ্ছা, এখানে আছে আমি তোমাকে একটা ব্যাপার বলি। এখানে না ব্রঙ্কাসের পর আমাদের ব্রঙ্কিয়াল হয়, কিন্তু ব্রঙ্কাসটা আবার হলো তোমার দুই রকম হইতে পারে। ব্রঙ্কাসটা কয় রকম হইতে পারে? দুই রকম হইতে পারে। ব্রঙ্কাসটা যে দুই রকম সেটা এখন ব্যাপারটা কি আমি তোমাকে একটু বলি। দেখো মানে ব্রঙ্কাস যেটা না, ব্রঙ্কাস মূলত ট্রাকিয়া থেকে কিন্তু বের হয়েছে ব্রঙ্কাস। এখন সেটা লোবে গেলে লোবার ব্রঙ্কাস, যদি লোবিউলে যায় তাহলে হলো লোবিউলার ব্রঙ্কাস, বুঝছো? তারপরে গিয়ে কিন্তু ব্রঙ্কিয়াল শুরু হবে। আমি কি একটু বুঝতে পারছি? তোমার ট্রাকিয়া থেকে প্রথমে কি হবে? ব্রঙ্কাস হবে। ব্রঙ্কাস কয় টাইপের? দুই টাইপের। লোবে ঢুকলে লোবার ব্রঙ্কাস, লোবের ভিতরে যখন আবার লোবিউলা ঢুকবে তখন হলো লোবিউলার ব্রঙ্কাস। লোবিউলার ব্রঙ্কাস যখন আবার ভাগ হওয়া শুরু করবে তখন সেটা হবে ব্রঙ্কিয়ল। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমি তোমাদের একটু সুন্দর করে লিখে দেই, আই থিঙ্ক সেটা তোমাদের জন্য একটু ইজি হবে। ওকে, তাহলে আমি এখানে লেখা শুরু করি, এই ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা লিখি। ওকে, তাহলে তোমরা লেখো। প্রথম হলো ট্রাকিয়া, প্রথমে কি? ট্রাকিয়া। ওকে, ট্রাকিয়া। তারপর এটা হলো তোমার কি হয়? ব্রঙ্কাস হয়। ওকে, কি হয়? ব্রঙ্কাস। ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা কয় টাইপের? দুই টাইপের। ওকে, ব্রঙ্কাসটা কয় টাইপের? মানে প্রথমে এই যে লোবে ঢুকতেছে, প্রথমে লোবে ঢুকতেছে সে নাম বলতেছে লোবার ব্রঙ্কাস। ওকে, লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস। তারপর কি? লোবিউলা ঢুকতেছে, তাই না? তার কি হবে? লোবিউলার ব্রঙ্কাস, লোবিউলার ব্রঙ্কাস, লোবিউলার ব্রঙ্কাস। হুম তারপরে কি কি হবে জানো? তারপরে গিয়ে কিন্তু তোমার হলো ব্রঙ্কিয়লে পরিণত হবে। ব্রঙ্কিয়লে গিয়ে পরিণত হবে। তাহলে প্রথম ব্রঙ্কিয়লটা কি বলতো? প্রথমটা হলো তোমার প্রান্তীয় ব্রঙ্কিয়ল। প্রথমটা কি? প্রান্তীয় ব্রঙ্কিয়ল। পরেরটা কি? তারপরটা হলো তোমার শ্বসন ব্রঙ্কিয়ল। তারপরটা কি? শ্বসন ব্রঙ্কিয়ল। বুঝতে পারছো? তাহলে এই যে প্রান্তীয় ব্রঙ্কিয়ল পর্যন্ত এটাই কিন্তু আমাদের হলো পরিবহন অঞ্চল পর্যন্ত পড়ে। ওকে, আর শ্বসন ব্রঙ্কিওলে গিয়ে সেটা কিন্তু আমাদের হলো পরের পার্ট। তাহলে আমরা একটু আবার আগে জায়গায় চলে যাই। আগে জায়গায় গেলে তুমি আবার পুরোটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমি যে এই পুরো ব্যাপারটা বললাম, হ্যাঁ, এইটুকু কি অন্তত বুঝতে পারছো? আই থিঙ্ক এটা বুঝতে পারা উচিত। দেখো যে আমাদের প্রান্তীয় ব্রঙ্কিওল, যেটা প্রান্তীয় ব্রঙ্কিওল পর্যন্ত কিন্তু আমাদের বায়ু পরিবহন অঞ্চল। আর শ্বসন অঞ্চল মানে যখন তুমি শ্বসন ব্রঙ্কিওল চলে গেছো, শ্বসন ব্রঙ্কিওল থেকে কিন্তু আমাদের শ্বসন অঞ্চল শুরু হয়ে গেছে। তো শ্বসন অঞ্চল আমাদের কী কী থাকবে বলো তো? অ্যালভিওলার নালী থাকবে, অ্যাট্রিয়াম থাকবে, অ্যালভিওলাস থাকবে, বা অ্যালভিওলার থলি থাকবে। এগুলো আসলে নামগুলো একবার যদি মুখস্থ করতে পারো তাহলে তো ভালোই, আর যদি মনে রাখতে না পারো তাহলে তুমি যদি অন্তত চিনতে পারো, যে বলতে পারো ভাই এটা শ্বসন অঞ্চলের আন্ডারে ছিল, এটা আমার এইটার আন্ডারে ছিল। দেখো তো, এই যে দেখো আমি যেটা বলছিলাম যে আমাদের ব্রঙ্কাস কিন্তু দুই টাইপের। হ্যাঁ, একটা হলো প্রাইমারি ব্রঙ্কাস, আর এটা হলো সেকেন্ডারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস এটা নাম হলো লোবার ব্রঙ্কাস। কি বলে? লোবার ব্রঙ্কাস। ওকে, আর সেকেন্ডারি ব্রঙ্কাস যেটা সেটা একটা নাম কি হলো? সেটা হলো তোমার লোবিউলার ব্রঙ্কাস। কি? লোবিউলার ব্রঙ্কাস। ওকে, লোবিউলার ব্রঙ্কাস, লোবিউলার ব্রঙ্কাস। আর এরপর যেটা ভাগ হয়েছে সেটা কি বলতো? সেটা তোমার হলো ব্রঙ্কিয়ল। প্রাইমারি ব্রঙ্কিয়ল মানে তোমার হলো প্রান্তীয় ব্রঙ্কিয়ল, তারপরে কি? শ্বসন ব্রঙ্কিয়ল। দেখো এই শ্বসন ব্রঙ্কিয়ল, এই শ্বসন ব্রঙ্কিয়লের পর থেকে কিন্তু আলটিমেটলি আমাদের শ্বসন অঞ্চলটা শুরু হয়েছে। দেখো শ্বসন ব্রঙ্কিয়লের পরে আমরা কিন্তু হলো অ্যাট্রিয়াম পাবো, অ্যালভিওলাস পাবো, অ্যালভিওলার স্যাক পাবো। তারপর হলো এই যে দেখো এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, দেখছো? দেখো ব্রঙ্কাস ব্রঙ্কিয়ল মানে হলো তোমার শ্বসন ব্রঙ্কিয়লের পরে অ্যালভিওলার নালী পাবা, তারপর পাবো তুমি অ্যাট্রিয়াম, তারপর পাবা অ্যালভিওলার থলি, তারপর পাবা অ্যালভিওলাস। তার মানে সহজ কথা, অ্যালভিওলার অ্যালভিওলার অ্যালভিওলার, হ্যাঁ, ভিতরে খালি শুধুমাত্র একটা অ্যাট্রিয়াম ঢুকাই দিচ্ছি, ঠিক আছে? তার মানে তুমি এই ফ্লোটা একটু মনে রাখার চেষ্টা করো। অ্যালভিওলার অ্যালভিওলার অ্যালভিওলার, এখানে নালী, থলি, পুরো অ্যালভিওলাস। তার মানে 2 নম্বরের জায়গায় তুমি অ্যাট্রিয়াম ঢুকাই দিবা, 2 নম্বরের জায়গায় অ্যাট্রিয়াম ঢুকাই দিবা। প্রথমে দাও নালী, তারপর দাও থলি, তারপর কি? অ্যালভিওলাস। কেন? প্রথমে তো আগে নালী দিয়ে যাবে, তারপর একটা জায়গায় জমা হবে, তাই না? তার মানে কি? নালী, থলি, তারপরে কি? অ্যালভিওলাস। শেষ।
তো আই থিঙ্ক এগুলো মনে রাখা না খুব একটা কঠিন কিছু না, যদি তুমি হলো মনে রাখার ট্রিক্স জানো অ্যান্ড তুমি যদি একটু বুঝতে পারো। ওকে, তাহলে আই থিঙ্ক এই জায়গাটা তোমরা অন্তত ক্লিয়ার করতে পারছো। তাহলে আমরা আগে জায়গায় চলে যাই। তাহলে দেখো তো কী কী জিনিস বললাম, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলাসের থলি, আর এটা কি অ্যালভিওলাস। তাহলে এগুলো কিন্তু আমাদের কিসের আন্ডারে পড়ে, এগুলো কিন্তু আমাদের শ্বসন অঞ্চলের আন্ডারে পড়ে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমাদের জন্য কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে বলবো বায়ুগ্রহণ অঞ্চল মানে ত্যাগ অঞ্চল অন্তর্ভুক্ত কি, বায়ু পরিবহন অঞ্চল অন্তর্ভুক্ত কি, বা শ্বসন অঞ্চল অন্তর্ভুক্ত কি। দেখো এই যে এতক্ষণ মানে আমরা বইয়ের প্রথম পেজেই মোটামুটি হলো 15-20 মিনিট করে ফেলছি, 10-15 মিনিট করে ফেলছি। তার মানে ব্যাপারটা হলো একটা ইম্পর্টেন্ট দেখে কিন্তু তোমাদের পড়া হয়েছে বা পড়ানো হইতেছে, কারণ এটা কিন্তু পরবর্তী দিকে আমাদের পুরো প্রসেসটা অনেক ইজি করে ফেলবে। ওকে, এখন আমরা একটু সামনের দিকে আগায় যাই। দেখো ওই কথাগুলোই বলছে। এখন এই যে এখন আমাদের পুরো জিনিসগুলার একটু জাস্ট ডিটেইলগুলো শুরু হয়েছে। দেখো সম্মুখ নাসারন্ধ্র, মানে এই যে সামনের দিকে যে ফুটা যেটা, সেটা হলো আমাদের সম্মুখ নাসারন্ধ্র। দুইটা ফুটার মাঝখানে একটা তোমার হলো পর্দা থাকে, সেটা বলা হয় নেজাল সেপ্টাম। ঠিক আছে, কি বলা হয়, নেজাল সেপ্টাম। তারপরে কি পাবা, তারপরে পাবা হলো তোমার নাসা গহ্বর। গহ্বর মানে কি, ক্যাভিটি, তার মানে নেজাল ক্যাভিটি। নেজাল মানে নাক। এখানে কি থাকে, অলফ্যাক্টরি কোষ থাকে, যেটা আমাদের ঘ্রাণ নিতে হেল্প করে। কি করে, ঘ্রাণ নিতে হেল্প করে। পাশাপাশি কিছু সিলিয়ার মিউকাস কোষ থাকে, যেগুলো আমাদের মোটামুটি হেল্প করে। অলফ্যাক্টরি কোষ যেটা, সেটা আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে বা পেতে হেল্প করে। ওকে, পশ্চাৎ নাসারন্ধ্র যেটা, সেটা আরেকটা নাম কি, কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র আরেকটা নাম কি বলতো, কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে সেটা কোথায় উন্মুক্ত হয়, তাহলে বলবা নাসা গলবিলে গিয়ে উন্মুক্ত হয়। কোথায়, নাসা গলবিল। কেন, নাকের পর তো হলো গলবিল, তারপর নাক আর গলবিলের সাথে যে একটা পার্ট যেটা আমাদের হলো কানেকশন হয়ে আছে, সেটা হচ্ছে নাসা গলবিল। গলবিলের নিচে কি, ষড়যন্ত্র। গলবিলের নিচে কি, ষড়যন্ত্র। দেখো নাসা গলবিল, নাসা গলবিলটা কি, ওই যে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে যেটা, গলবিলের আগ পর্যন্ত মানে ষড়যন্ত্র আগ পর্যন্ত যেটা, সেটা কিন্তু আমাদের নাসা গলবিল। আর ষড়যন্ত্র যেটা, ষড়যন্ত্রটা কি, যেটাতে আমরা কথা বলি। কয়টা আমাদের মানে তরুণাস্থি আছে, টোটাল আছে 6টা তরুণাস্থি, বাট 3টা আছে আমাদের হলো বিজোড়, আর 3টা আছে জোড় তরুণাস্থি। ওকে, তাহলে বেজোড় তরুণাস্থিগুলোর নাম কি, থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লটিস। থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লটিস। হ্যাঁ, থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লটিস। এটা মনে রাখতে হলো ইয়ে দিয়ে, হ্যাঁ, ট্যাগ দিয়ে, ট্যাগ ট্যাগ। ওকে, ট্যাগ। দেখো টিতে থাইরয়েড, হ্যাঁ, এতে হলো এপিগ্লটিস বা ই দিয়ে লেখে এপিগ্লটিসটা আসলে, আর হলো সি যেটা, সেটা তুমি হলো ক্রিকয়েড। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। এখন দেখো জোর শিখলাম, জোরগুলো দেখলে সেগুলো একটু দেখো। তোমার হলো অ্যারেটিনয়েড, কর্নিকুলেট, আর এটা তোমার কিউনিফর্ম। ওকে, মানে অ্যারেটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম। যদি আসলে মানে উল্টাপাল্টা বাতার সম্ভাবনা খুবই খুবই বেশি, বাট একটু একটু কষ্ট করে মনে রাখো। যদি মনে রাখতে একান্ত কষ্ট হয় তাহলে আর কিছু করার নাই, তবে এটা একটু মনে রাখতে হবে। থাইরয়েড তরুণাস্থি যেটা, এটা আমাদের সবচেয়ে বড়। এটা কিন্তু আমাদের হলো সব মানে সামনের দিকে গিয়ে ফুটে ওঠে, বুঝছো। দেখবে যে এই যে দেখো আমাদের গলায়, হ্যাঁ, এই একটু গলায় যে ফুলে থাকে না ছেলেদের, সেটা বলতে হলো থাইরয়েড, মানে থাইরয়েড কার্টিলেজ যেটা, সেটাই। অ্যান্ড এটাকে বলা হয় কি জানো, অ্যাডামস আপেল। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। এই আপেল কিন্তু আবার খাওয়া যায় না, ঠিক আছে। এখন আসো, ভোকাল কর্ডের মধ্যে আমাদের দুইটা ট্রু ভোকাল কর্ড থাকে আর দুইটা ফলস ভোকাল কর্ড থাকে। দুইটা ট্রু ভোকাল কর্ড থাকে, আরেকটা কি থাকে বলতো, ফলস ভোকাল কর্ড থাকে। তাহলে এই যে কয়েকটা জিনিস, এগুলো একটু ভালোভাবে মনে রাখবা, এইটুকু মনে রাখলে তোমার জন্য এনাফ। এখন আসো, আমি যদি বলি এটা কাজ কি, কাজ হলো এখানে না আমাদের ষড়যন্ত্রের উপরে এপিগ্লটিস বলে একটা পর্দা থাকে। এপিগ্লটিস পর্দাটার কাজ কি, যাতে তোমার খাবারগুলা শ্বাসনালীতে যেন না যায়। কারণ শ্বাসনালীতে কী হবে, ফুসফুসে ঢুকে যাবে। ফুসফুসে ঢুকলে, খাবার ঢুকলে তুমি হলো শ্বাস নিতে পারবা, পারবা না তো। তোমার ঢুকাইতে হবে কোন দিক দিয়ে, ঢুকাইতে হবে তোমার হলো খাদ্যনালী যেটা, মানে তোমার ইসোফেগাস যেটা, সেটা দিয়ে ঢুকাইতে হবে, তাই না। তাহলে তুমি তো কোনোভাবেই হলো শ্বাসনালী দিয়ে তুমি খাবারকে ঢুকাইতে পারো না, ওই কথাটাই বলছে এখানে। তাহলে দেখো এপিগ্লটিস আমাদের কী করে বলতো, এপিগ্লটিসটা খাদ্য গ্রহণের সময়, খাদ্য গলতকরণের সময় ষড়যন্ত্রের মুখটা বন্ধ করে দেয়। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এখন আসো, শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া ব্যাপারটা দেখো। এটা ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশল্য পর্যন্ত, তার মানে T5 পর্যন্ত বিস্তৃত। কোন পর্যন্ত বিস্তৃত, T5 পর্যন্ত বিস্তৃত। কতটুকু দৈর্ঘ্য বলো, 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য। 15 থেকে 20টা তরুণাস্থি থাকে। কোন আকৃতি, সি আকৃতির তরুণাস্থি থাকে। কোন আকৃতির, সি আকৃতির তরুণাস্থি থাকে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। যদি বলি যে কাজ কি, তাহলে বলবা যে এটার ভিতর দিয়ে বাতাস যায় এবং সি আকৃতির কার্টিলেজ থাকে, তো ওই জন্য আসলে চুপসায় যায় না। ওকে, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন সে ব্রঙ্কাস, অলরেডি কিন্তু আমি বলে ফেলছি। ব্রঙ্কাসটা কি, যে তোমার ট্রাকে যে ভাগ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা কিন্তু আমার দুই টাইপের, একটা হলো তোমার প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসটা কিন্তু আমরা লোবার ব্রঙ্কাস বলি, কারণ লোবে ঢুকতেছে। সেকেন্ডারি ব্রঙ্কাস আমরা বলছি হলো তোমার লোবিউলার ব্রঙ্কাস, কারণ লোবিউলার ঢুকতেছে। তাহলে ওই কথাটাই বলছে যে ডান ডান ব্রঙ্কাস যেটা, আমরা দেখো আমাদের ট্রাকিয়াটা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে, ডান আর বাম দুইটা ভাগে ভাগ হচ্ছে, এটা বলছে ব্রঙ্কাই। হ্যাঁ, এখন এটা কিন্তু দেখো ডান ব্রঙ্কাসটা কিন্তু আমাদের
তিনটা ছোট 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 খণ্ডে ভাগ করতে, মানে ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো দেখো এই যে তিনটা ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসে তিনটা খণ্ডে প্রবেশ করে, বাম ব্রঙ্কাসটা দুভাগে ভাগ হয়ে এটা প্রবেশ করে। ওকে, তারপর কিন্তু সেটা আবার পরবর্তীতে আরো ভাগ হয়ে 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 ব্রঙ্কিয়াল তৈরি করে। সহজ কথা, প্রথমে আমাদের ব্রঙ্কাসটা তোমার আগে লোবে ঢুকতেছে, তারপর লোবিউলে ঢুকতেছে, লোবিউলে ঢোকার পর আরো অনেক ছোট 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 ভাগে ভাগ হচ্ছে, যেটার মধ্যে হচ্ছে ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়ল কিন্তু আবার দুই টাইপের, তার মানে প্রত্যেকটা ব্রঙ্কাসও দুই টাইপের, ব্রঙ্কিয়ল দুই টাইপের, তার মানে লোবার ব্রঙ্কাস, লোবিউলার ব্রঙ্কাস, তারপরে প্রান্তীয় ব্রঙ্কিয়ল, শ্বসন ব্রঙ্কিয়ল। একটু আগে যে লিখে দিচ্ছি ওটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ইজি। ওকে, তো দেখো ওই কথাগুলো বলা আছে। ব্রঙ্কের মাধ্যমে কি হয়, ট্রাকিয়া থেকে বায়ুটা ফুসফুসে যায়। এখন আসো ফুসফুস, এখান থেকে এমসিকিউ আসে অনেক। আমি যদি বলি যে ভাইয়া কোন ফুসফুসটা আমাদের জন্য বড়, বা আমাদের কোন ফুসফুসটা বড়, তাহলে বলবা আমাদের ডান ফুসফুসটা বড়, বাম ফুসফুসটা ছোট, ওজনটা জানতে হবে। তো আমি যদি বলি ভাইয়া কালার কেমন, গোলাপি কালার, এটা পড়তে হবে। যদি বলি ওজন কত, বাম ফুসফুসটা ছোট, ডান ফুসফুসটা বড়, এটা 562, এখানে তোমার হলো 625 গ্রাম, এখানে তোমার দুইটা লোব, এখানে কিন্তু তোমার তিনটা লোব। তাহলে এই যে ইনফরমেশনগুলো দেখতেছো কিন্তু দরকার। আবার দেখো কয়টা পর্দা আছে বলতো আমাদের, প্লুরাল পর্দা। প্লুরাল পর্দা কয় স্তরী, দ্বিস্তরী। বাইরের যেটা, বাইরেরটাকে আমরা কি বলি বলতো, বাইরেরটাকে বলা হয় প্যারাইটাল। প্যারাইটাল মানে হলো বাইরে, প্যারাইটাল মানে কি বাইরে, আর ভিসেরাল মানে ভিতরে, ভিসেরাল মানে কি ভিতরে। ওকে, ভিসেরাল মানে ভিতরে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা, মনে থাকবে না? তাহলে আই থিঙ্ক এটা তোমাদের অন্তত মনে থাকা উচিত, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো যেটা বলছিলাম, যদি বলি যে হাইলাম বলে একটা কথা আছে, ব্রঙ্কাসের যে অংশে মানে ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে সেটাকে বলে হাইলাম। তার মানে তোমার ট্রাকেটটা ভাগ হয়ে গেল, তাই না? ট্রাকেটটা কি হলো, ভাগ হয়ে গেল। তার মানে দুই পাশে ভাগ হয়ে দুই ফুসফুসে ঢুকতেছে, যেই জায়গা দিয়ে ঢুকতেছে সেটাকে বলতেছে আমি হলো হাইলাম। হাইলাম দিয়ে কি ঢুকবে, তুমি নর্মালি চিন্তা করো, হাইলাম দিয়ে কি ঢুকবে, কি ঢোকার কথা বলো তো? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমাদের রক্ত প্রবাহ দরকার, তার মানে আর্টারি ঢুকে, তাই না? ধমনী ঢুকে। তাহলে আমি যদি বলি কি ঢুকবে, ধমনী ঢুকবে। বের হবে কি, বের হবে কি, শিরা বের হবে, এবং রসিকা নালীগুলো কিন্তু বের হয়ে আসে। তাহলে আমি যদি বলি যে ভাইয়া ঢুকবে কি, তাহলে বলবা ঢুকবে হইলো তোমার ধমনী, আর বের হয়ে আসবে কি বলতো, শিরা আর লসিকা নালী। ওকে, তাহলে দেখো ওই কথাটা বলছে, হাইলামের মাধ্যমে ধমনীটা ঢুকে, শিরা আর লসিকা নালীগুলো বের হয়ে আসে। তারপর দেখো যে ওইটাই বলছে প্রত্যেকটা লোব বেশ কিছু মানে তোমার সেগমেন্টে ভাগ হয়। কিভাবে কয়টা কিভাবে কিসে ভাগ হয়, সেগমেন্টে ভাগ হয়। ওকে, মানে যেটাকে আমরা ওই যে লোবিউল বলতেছিলাম, তার মানে মানে সেগমেন্ট যদি বলি কয়টা, বলবো ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে কয়টা, 8টা। ওকে, তাহলে এই যে এই ব্যাপারগুলো যেগুলো, এগুলো কিন্তু তোমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমি কি বলতেছি। তাহলে মূল কথা ওইটা আমি বললাম না, যে লোবার ব্রঙ্কাস, লোবুলার ব্রঙ্কাস, তার মানে লোবার ব্রঙ্কাস পরটা কিন্তু আমরা সেগমেন্টাল ব্রঙ্কাসও বলতে পারি, ঠিক আছে? তাহলে যদি বলি ভাই সেগমেন্ট কয়টা, তাহলে বলবো ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে কয়টা, 8টা। সহজ কথা কি, ট্রাকিয়া আসলো, দুই ভাগে ভাগ হইলো, এটা কি ব্রঙ্কাস। ব্রঙ্কাস কয় টাইপের, দুই টাইপের, একটা লোবার ব্রঙ্কাস, একটা হলো সেগমেন্টাল ব্রঙ্কাস, যেটা আমরা লোবুলার ব্রঙ্কাস বলতেছিলাম, ওটা কিন্তু আমাদের সেগমেন্টাল ব্রঙ্কাস। ওকে, তাহলে এই যে একটা জিনিস তাহলে মনে রাখো, তার মানে তোমার হলো লোবুলার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস একই জিনিস। লোবুলার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস একই জিনিস। তো একটা জিনিস মনে রাখবা যে আমাদের যদি বলি প্রথমে ট্রাকিয়া থাকে, পরে ভাগ হয়ে কী তৈরি করে, ব্রঙ্কাস তৈরি করে। কয় টাইপের, দুই টাইপের। আবার ব্রঙ্কিয়ল কয় টাইপের, দুই টাইপের, প্রান্তীয় ব্রঙ্কিয়ল, শ্বসন ব্রঙ্কিয়ল। ব্রঙ্কাসটা দুই টাইপের, কী কী ছিল, লোবার ব্রঙ্কাস আর এটা হলো সেগমেন্টাল ব্রঙ্কাস, বা লোবার ব্রঙ্কাস বা লোবিউলার ব্রঙ্কাস। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের অন্তত ক্লিয়ার হয়েছে। এখন দেখো ডান ফুসফুস কয়টা সেগমেন্টে ভাগ করা যায়, তো 10টা, বাম ফুসফুস কয়টা, 8টা। তাহলে এই জিনিসটা একটু মনে রাখলেই আমাদের জন্য এনাফ। এখন আসো আমি যদি বলি ওই যে ওইটা বলতেছে আমাদের এই যে প্রথমে কিন্তু আমাদের প্রাইমারি ব্রঙ্কাস, আমি তোমাকে একটা জিনিস দেখাই, ট্রাকিয়া ভাগ হয়ে যাচ্ছে, তাই না? প্রথমে কিন্তু ডান আর বাম ফুসফুসে প্রবেশ করলো, সেটাকে আমরা বলছি প্রাইমারি ব্রঙ্কাস, বলছি প্রাইমারি ব্রঙ্কাস। তারপর সেটা কিন্তু আমাদের তোমার আরও ভাগ হয়ে যাচ্ছে, দেখো সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস গঠন করে, ডান ফুসফুসে 3টা, বাম ফুসফুসে 2টা। ওকে, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে আমাদের কিন্তু আরও টার্সিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস তৈরি করে। এত এত ঝামেলায় তোমাদের যাওয়ারই দরকার নেই, সহজ কথা মনে রাখো, সেগমেন্ট কয়টা আছে, ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে 8টা। লোব কয়টা আছে, ডান ফুসফুসে 3টা, বাম ফুসফুসে 2টা। লোবে ঢোকার সময় লোবার ব্রঙ্কাস, সেগমেন্টে ঢোকার সময় সেগমেন্টাল ব্রঙ্কাস, শেষ। ওকে, আসো এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই। আর ওই যে বললাম না লোবিউল, হ্যাঁ, লোবিউলের ভিতরে গিয়ে প্রান্তীয় ব্রঙ্কিওল যেটা, সেটা কিন্তু আরো অনেকগুলো ভাগ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা আমি তোমাকে একটা ব্যাপার বলি। এখান থেকে এই যে আমাদের আরেকটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করো, সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালী সৃষ্টি করে সেগুলোকে আমরা হলো ব্রঙ্কিওল বলতেছি। হ্যাঁ, এখানে একটা মানে যা একটা তোমার হলো লোবিউলে প্রবেশ করে, তার মানে
ওই শুরুর দিকে যেটা বলছিলাম না, শুরুর দিকে যে আমি বলছিলাম হলো তোমার লোবিউলার ব্রঙ্কাস, হ্যাঁ ওই লোবিউলার ব্রঙ্কাস আসলে তোমরা বলতে যাবে না, তোমরা হলো লোবার ব্রঙ্কাস বলবা আর সেগমেন্টাল ব্রঙ্কাস বলবা। লোবিউলটা আসলে ওই যে আমাদের ফুসফুসের কার্যকরী একক, তারপর ওই রিলেটেড বেশ কিছু ঝামেলা আছে মেডিকেল সায়েন্সে, তো ওই ব্যাপারটা আমরা আসলে আপাতত না যাই। তোমাদের ক্ষেত্রে একটা জিনিস খেলে মনে রাখবা, আমি একটু কারেকশন করে দেই, যে আমাদের সেগমেন্টাল আমাদের কি কি আছে, লোবার ব্রঙ্কাস আছে, একটা সেগমেন্টাল ব্রঙ্কাস আছে। তাহলে আমি যদি বলি ট্রাকিয়াটা ভাগ হচ্ছে লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, তারপর কোথায় যাচ্ছে, তারপর আমাদের ব্রঙ্কিওলে যাচ্ছে, প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল, শেষ। ওকে, তাহলে দেখো ওই কথাটাই বলতেছি। এখান থেকে যে জিনিসটা আমাদের দরকার, এখান থেকে আমাদের যে জিনিসটা দরকার, যে লোবিউলের ভিতরে প্রান্তীয় ব্রঙ্কিওলগুলো বিভক্ত হয়ে শ্বসন ব্রঙ্কিওল গঠন করে অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, এই অনেক 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 কথাবার্তা বলছে। এগুলো তোমাদের আপাতত মানে এই যারা এখন জিএসটি দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট না। মনে করো সাপোজ তুমি যদি একাডেমিকে পড়তা, তাহলে আমি তোমাকে বলতাম যে হলো এটা মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা পড়ো, এটা অনেক অনেক ডিটেলস আসবে, বাট এখন তোমাদের জন্য অত বেশি দরকার নাই। ওকে, তাহলে জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবে। তাহলে আমি যদি একটু কারেকশন দিয়ে যাই, তো যেটা বলতেছিলাম, আমাদের এই বললাম না প্রথমে যে লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাসটা আমাদের লোবার ব্রঙ্কাস যেটা, সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু লোবিউলার না, এটা আমরা আসলে সেগমেন্টাল বলবো। কি বলবো? এটাকে আমরা হলো সেগমেন্টাল বলবো। কি বলবো? এটা হলো আমরা সেগমেন্টাল বলবো। তাহলে একটু লিখে নাও, এটাকে আমরা বলবো সেগমেন্টাল, সেগমেন্টাল। ওকে, সেগমেন্টাল ব্রঙ্কাস। তারপর সেগমেন্টাল ব্রঙ্কাসের পরে গিয়ে প্রান্তীয় ব্রঙ্কিওল, তারপর গিয়ে কিন্তু শ্বসন ব্রঙ্কিওল। আর এই যে প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল, এগুলো কিন্তু আমাদের হলো লোবিউল লেভেলে হচ্ছে। কোথায় হচ্ছে? এগুলো কিন্তু আমাদের লোবিউল লেভেলে হচ্ছে। কোথায় হচ্ছে? লোবিউল লেভেলে হচ্ছে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। তার মানে সহজ কথা, আমাদের প্রথমে লোবে ভাগ হয়, তারপরে একটা সেগমেন্টে ভাগ হয়, তারপরে গিয়ে লোবিউলে ভাগ হয়। ওকে, তাহলে আমি এই কথাটা লিখে দিই, প্রথমে আমাদের লোব, হ্যাঁ লোব, তারপরে আমাদের সেগমেন্ট, তারপর কি সেগমেন্ট, তারপর কি লোবিউল। ওকে, তারপর কি লোবিউল। তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে লোবে যখন ঢুকতেছে ব্রঙ্কাস তখন বলতেছে লোবার ব্রঙ্কাস, সেগমেন্টে যখন ঢুকতেছে তখন বলবো হলো সেগমেন্টাল ব্রঙ্কাস, আর লোবিউলে গিয়ে কিন্তু আমাদের অলরেডি ব্রঙ্কিওল হয়ে গেছে। তার মানে ওই যে আমি শুরু থেকে বলছিলাম, ওইটা একটু তোমরা অবশ্যই কারেকশন করে নিবা, যে তোমরা যখনই লোবিউলে চলে আসতেছে তখন কিন্তু আর হলো ব্রঙ্কাস থাকতেছে না, তখন কিন্তু আমাদের ব্রঙ্কিওল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ব্রঙ্কিওল হয়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ যে পড়াইলাম সেটা সামারি কি? এতক্ষণ যেটা পড়াইলাম সামারি কি? প্রথমে আমাদের ট্রাকে আসতেছে, কোন পর্যন্ত আসতেছে? আমাদের পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত আসতেছে। তারপর কি হচ্ছে? দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে কি তৈরি করতেছে? ব্রঙ্কাস তৈরি করতেছে। কয়টা ব্রঙ্কাস? দুইটা ব্রঙ্কাস। কি কি? তাহলে বলবো তোমার হলো লোবার ব্রঙ্কাস, আর একটা হলো তোমার সেগমেন্টাল ব্রঙ্কাস। তারপর কি হচ্ছে? তারপর কিন্তু আমাদের প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল যখন যাচ্ছে সেটা কোথায় চলে গেছে অলরেডি? তখন কিন্তু আমাদের অলরেডি সেটা লোবিউল লেভেল পর্যন্ত চলে গেছে। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে আমাদের ওই যে বললাম, আমাদের ওই যে অ্যালভিওলার, 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 তাহলে কি হবে? অ্যালভিওলার নালী, তারপরে কি হবে? অ্যাট্রিয়াম, তারপরে কি হবে? অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। তাহলে এই তো মোটামুটি তুমি এগুলোর মধ্যে মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইজি। ওকে, তাহলে আই থিঙ্ক এটা তুমি অন্তত বুঝতে পারছো। তাহলে এখন আসো, সামনে চলে আসো। এখান থেকে আমাদের ফুসফুসের কাজ, ফুসফুসের কাজ কি তার বলবা, যে সহজ কথা, শ্বসন অঙ্গ। কি? শ্বসন অঙ্গ কি করবে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় করবে। কি করবে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় করবে। আর কি করবে? আর কি করবে? এখান থেকে আমাদের অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো, সেরাটোনিন আর হিস্টামিন ক্ষরণ করবে, সেরাটোনিন হিস্টামিন ক্ষরণ করবে। ব্রাডিকাইনিন প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ করে, যদি এটা আসলে আমাদের দরকার নাই। মনে রাখো, সেরাটোনিন হিস্টামিন ক্ষরণ করে কে? ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে কে? তাহলে বলবা যে ইমিউনোগ্লোবিন আর হিস্টামিন ক্ষরণ করে কে? মেইনলি এটাই। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপর আসো, আমি যেটা বলছিলাম অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসের গঠন অনেক অনেক কথাবার্তা বলা। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া অ্যালভিওলাসে কিন্তু ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। অ্যালভিওলাসটা কি বলতো? ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, ছোট বাচ্চাদের কয়টা, বড়দের কয়টা, আমাদের ক্ষেত্রে কয়টা থাকে, এগুলো কিন্তু আমাদের একটু লাগবে। নবজাতক শিশুর ক্ষেত্রে তাহলে বলবো 20 মিলিয়ন। কত? 20 মিলিয়ন। 8 বছর হলে 300 মিলিয়ন। আর যদি বলো যে পূর্ণবয়স্কের ক্ষেত্রে 480 মিলিয়ন। হ্যাঁ, প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসনতল তৈরি করে। ব্যাসটা কত? 0.2 মিলিমিটার। যদি বলে প্রাচীর, এটা আসলে দরকার নাই। তবে এখানে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, এটা আমরা একটু পরে দেখাই দিব। তবে একটা জিনিস আমাদের যেটা দরকার, যে অ্যালভিওলাস প্রাচীর আমাদের কি থাকে জানো? ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। কি থাকে? অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। কারণ কি? আমাদের ম্যাক্রোফেজ না থাকলে ব্যাকটেরিয়াগুলোকে মারবে কে? ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারবে? পারবে না তো। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, সামনে চলে আসো। এখানে আমাদের অ্যালভিওলাসের প্রাচীরে দুই টাইপের কোষ থাকে। একটা হলো আমাদের টাইপ 1 কোষ থাকে, একটা হলো টাইপ 2 কোষ থাকে। টাইপ 2 কোষ যেটা, সেটা আমাদের সারফেক্টেন্ট তৈরি করে। সারফেক্টেন্টটা কি? ডাইপালমিটোয়েল লেসিথিন। তুমি জাস্ট একটু মনে রাখো, ডি দিয়ে একটা কথা আছে, এল দিয়ে একটা কথা আছে, মূল কথা লেসিথিন বলে একটা কথা আছে, যেটা আমাদের সারফেক্টেন্ট হিসেবে কাজ করে, যেটা অনেকটা ফসফোলিপিড। সারফেক্টেন্টের কাজ কি? সালফেক্টেন্টের কাজ হলো অ্যালভিওলাসগুলোকে ফুলায় রাখা। যদি সালফেক্টেন্ট না থাকতো সেটা চুপসে যেত, চুপসে গেলে কিন্তু ভালো বাচ্চা সাধারণ মতন করতে পারতা না। সেই জন্য আমাদের কিন্তু এই কারণে সালফেক্টেন্টটা দরকার হয়। ওকে, সামনে চলে আসো। ফুসফুসের কাজ অলরেডি পড়ে ফেলছি, এটা অলরেডি পড়ে ফেলা হয়েছে। ওকে,
এখন দেখো, যেহেতু আমাদের সারফেক্টেন্ট আছে, সারফেক্টেন্ট থাকায় কিন্তু আমাদের চুপসে যায় না, বুঝছো? সেই জন্য দেখবা সারফেক্টেন্ট আমাদের কিন্তু 23 সপ্তাহ পর থেকে কিন্তু আমাদের সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হয়। সেই জন্য 24 সপ্তাহের আগে আমরা কিন্তু মানব ভ্রূণকে স্বাধীনভাবে বেঁচে থাকার মতো করে কিন্তু আমরা স্বীকৃতি দিতে পারি না, বুঝছো? তাহলে এটা মনে রাখো। এখন আসো শ্বসন প্রক্রিয়া, আমরা কিভাবে মানে শ্বাস প্রশ্বাস নেই। এখন অনেক বড় বলতে গেলে মেকানিজম, আমি তোমাদের জন্য সবচেয়ে ইজি করে দিব। সহজ সহজ তুমি চিন্তা করো। তুমি এই যে দেখো আমাদের বুকের পার্টটাতে এই যে কেন্দ্রে যেটা, সেটাকে বলা হয় স্টার্নাম। দুই পাশে যেগুলো থাকে সেগুলো হলো পরশুকা বা রিপস। কি বলি? রিপস। রিপসকে বলে হলো কোষ্ঠ। রিপস মানে কি? কষ্ট, মানে COSTO, কোষ্ঠ। মানে এই যে কোষ্ঠ, এই কথাটা বলতে আসলে রিপস রিলেটেড কথাবার্তাকে মিন করে। তাহলে ইন্টার মানে কি? ইন্টার মানে মাঝে। তাহলে ইন্টার কোস্টাল মানে কি? দুই রিপসের মাঝে। তাহলে দুই রিপসের মাঝে যে পেশিটা থাকবে সেটাকে কি বলবো? ইন্টার কোস্টাল মাসেল বলবো। কি বলবো? ইন্টার কোস্টাল মাসেল বলবো। কি বলবো? ইন্টার কোস্টাল মাসেল বলবো। তার মানে সহজ কথা, তার মানে সহজ কথা হলো ইন্টার কোস্টাল মাসেল বলে একটা কথা আছে। আরেকটা কথা আছে কি? ডায়াফ্রাম। আরেকটা কথা আছে কি? ডায়াফ্রাম। ডায়াফ্রামের কাজ কি? ডায়াফ্রামের কাজ হলো বক্ষগহ্বর আর উদরগহ্বরকে আলাদা করে রাখা। বক্ষগহ্বর আর উদরগহ্বরকে আলাদা করে রাখা। এখন আমি যদি বলি ভাইয়া বক্ষগহ্বর আর উদরগহ্বর যে আলাদা করে রাখতেছে এটাকে ডায়াফ্রাম। তার মানে ডায়াফ্রামটা নর্মালি কিন্তু আমাদের এরকম বাঁকানো থাকে, বুঝছো? ডায়াফ্রামটা কিন্তু এরকম বাঁকানো থাকে, এরকম থাকে না, এরকম বাঁকানো থাকে, ঠিক আছে? তার মানে যখন তুমি শ্বাস নিবা, শ্বাস নেওয়া মানে কি? তুমি বাতাসটাকে ভিতরে ঢুকাবা। ভিতরে ঢুকানো মানে হইলো তোমার ঢুকানোর জন্য জায়গা লাগবে, তাই তো? তাহলে তোমার প্রথম শুরুর দিকে এরকম করে আছে, এরকম করে আছে। তুমি যদি এইটাকে সোজা করে দিতে পারো তাহলে উপরে নিচে জায়গাটা বেড়ে যাবে না? বেড়ে যাবে তো। ওকে, এখন মনে করো সাপোজ আমার বুক, হ্যাঁ, তাহলে মনে করো শুরুর দিকে আমার এইটুকু জায়গা আছে, ধরো এই যে এইটুকু জায়গা আছে অল্প। মনে করো সাপোজ হলো, ধরো এই যে আমাদের একটা বোতল, এই বোতলের পরিমাণ জায়গা আছে। ওকে, সাপোজ এই যে বোতলের লেন্থ হলো এতটুকু, মনে করো এই পরিমাণ জায়গা আছে। এখন আমি যদি সামনে পিছনে একটু বড় করতে পারি এই বোতল, মানে আমি যদি এটাকে আরেকটু বড় করতে পারি, তাহলে আমার সামনে পিছনে জায়গা বাড়বে, উপরে নিচে জায়গা বাড়তেছে। তাহলে কিন্তু আমি ফুসফুসে বেশি জায়গা রাখতে পারবো, তাই না? সেজন্য করা হয় কি জানো? ওই যে ইন্টার কোস্টাল মাসল আছে না? ইন্টার মানে কি? ইন্টার মানে মাঝে, কোস্টাল মানে কি? মানে পরশুকা। দুই পরশুকার মাঝে যে পেশিগুলো আছে সেগুলা সংকুচিত হয়। সংকুচিত হলে কি হবে জানো? বুকটা একটু উপরে দিকে উঠে আসবে। দেখো, বাঁচছিলাম না? এটা উপরে দিকে উঠে আসতেছে না? তার মানে সামনে পিছনে দৈর্ঘ্যটা বাড়তেছে না? সামনে পিছনে দৈর্ঘ্যটা কিন্তু বাড়তেছে। সামনে পিছনে দৈর্ঘ্যটা বাড়লে কি হবে জানো? তখন দেখবে যে তোমার হলো ফুসফুসের ভিতরে জায়গাটা বাড়বে। তার মানে আমি যখন প্রশ্বাস নিতে চাবো তখন আমার টার্গেট কি? তখন আমার টার্গেট হলো ডায়াফ্রামটাকে সোজা করা। আর টার্গেট কি? বুকটাকে উপরে তোলা। বুকটাকে কি করা? উপরে তোলা। ব্যাপারটা বুঝতে পারছি? আমি যখনই আমার টার্গেট হলো প্রশ্বাস নেওয়া, তখনই আমার টার্গেট হবে বুকটাকে একটু উপরে তোলা আর ডায়াফ্রামটাকে সোজা করা। ওই কথাটাই এখানে বলা হয়েছে। দেখো, আমাদের কাজ করে কে? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল। কে? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল। ঠিক আছে? কে কাজ করে? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল কাজ করে। দেখো, দুইটা পশুকার মাঝে যে ইয়াটা থাকে, পেশিগুলো থাকে, সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল মাসেল। কি বলা হয়? ইন্টারকোস্টাল মাসেল বলা হয়। তার মানে শ্বাস গ্রহণের সময় ইন্টারকোস্টাল পেশিটা সংকুচিত হয় এবং সেটা কিন্তু উপরের দিকে উঠে আসে। আর ডায়াফ্রামটা কিন্তু সংকুচিত হয়, সেটা কিন্তু সময় সমতল হয়ে যায়। দেখো, ডায়াফ্রামটা কিন্তু সংকুচিত হয়ে সমতল হয়ে যায়। তাহলে এই কথাটাই কিন্তু তোমাদের এখানে সুন্দর করে বলা আছে। কারণ যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমি যখন শ্বাস প্রশ্বাস নেই তখন হয় কি? তখন আমার ডায়াফ্রামটা সোজা হয়ে যায় এবং বুকটা একটু উপরের দিকে উঠে আসে। তার মানে ইন্টারকোস্টাল পেশিগুলো যখন সংকুচিত হয়েছে তখন কিন্তু আমার বুকটা উপরের দিকে উঠে আসতেছে। দেখছো, বুকটা উপর দিকে উঠতেছে আর ডায়াফ্রামটা নিচের দিকে সোজা হয়ে আসতেছে। এটাই হলো আমাদের মেইন কথা। আবার যখন আমরা শ্বাস ছেড়ে দিতে যাবো তখন কি হবে? ডায়াফ্রামটা এরকম বাঁকা হয়ে যাবে, আবার ইন্টারকোস্টাল পেশিগুলো আবার আগের জায়গায় চলে আসবে। তার মানে কি? সেটা কিন্তু আবার চুপসাই যাবে, বাতাসটা কিন্তু বের হয়ে যাবে। এটাই হলো তোমার ইন শর্ট প্রসেস। তাহলে যদি বলি কোশ্চিন কি? কোশ্চিন হইলো যে আমার মানে শ্বাস প্রশ্বাসে মেইন কোন পেশিগুলো আমাদের হেল্প করে? তাহলে বলবা ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি। ওকে, ইন্টারকোস্টাল পেশি। দেখো, এই প্রসেসগুলো একবার রিডিং দিবা তোমরা। ওকে, এটা অবশ্যই একবার রিডিং দিবা, তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। পানি সাম্যটা দেখো, আমাদের ফুসফুসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 600 ml পানি বের হয়ে যায়। কত ml পানি বের হয়ে যায়? তাহলে বলবা ভাইয়া প্রতিদিন আমাদের 400 থেকে 600 ml পানি কিন্তু বের হয়ে যায়। কিভাবে বলো তো? এটা কিন্তু আমাদের সাধারণত ফুসফুসের মাধ্যমে পানি বের হয়ে যায়। তাহলে কোশ্চেনটা হইলো যে এই যে পানিটা বের হচ্ছে এটা কেন বের হচ্ছে বলো তো? এটা বের হওয়ার কারণ হইলো আমরা কিন্তু যে বাতাসটা নিচ্ছি সেই বাতাসটা কিন্তু তোমার মানে শুষ্ক থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা আর্দ্র করতে হয়, বুঝছো? আর্দ্র করার জন্য এই যে তোমার কন্ডিশনিং প্রসেস, হ্যাঁ, এয়ারটাকে কন্ডিশন করতেছি বা একটু আর্দ্র করতেছি,
কেন আর্দ্র করা লাগতেছে? কারণ তুমি যদি একবার ওরকম একটা শাওয়ার ঠান্ডা বাতাসকে যদি ভিতরে ঢুকাই দাও, তোমার একবারে ভিতরে রোগ ব্যাধি বাড়তে খুব একটা সময় লাগবে না, বুঝছো? সেই জন্য দেখবো যে ওই যে তোমার যখন হলো এসি চলে, বাতাসে বাতাস মানে বাসায় কিন্তু একটা হিউমিডিফায়ার দিয়ে দেয়, কেন? বাতাসটাকে আর্দ্র করার জন্য। কারণ বাতাসকে আর্দ্র না করলে যখন এত বেশি শুষ্ক বাতাস তোমার ভিতরে যাবে, তখন কিন্তু ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। ওকে, ওই কথাটাই বলছে। তাপ নিয়ন্ত্রণ করতে হেল্প করে, অ্যাসিড ক্ষারের সামর্থ্য রক্ষা করে, শব্দ উৎপন্ন করে। কিসের মাধ্যমে? ল্যারিংসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ল্যারিংসের মাধ্যমে। তাই জিনিসটা মনে রাখবা। আর হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস মানে কি? তোমার বডিতে নর্মালি যেমন অবস্থা আছে সেটাকে মেনটেন করাই হলো হোমিওস্ট্যাসিস। ওকে, তাহলে জিনিসটা মনে রাখতে হবে। সামনে চলে আসো, এখান থেকে আগে আমাদের প্রয়োজন নেই। এখন এইখান থেকে দুইটা জিনিস একটু আমাদের লাগবে। ওকে, দেখো অ্যালভিওলাইগুলা ট্রাবেগুলি নামক পর্দার মধ্যে, হ্যাঁ, অ্যালভিওলাইগুলা ট্রাবেগুলি নামক একটা পর্দার মাধ্যমে পৃথক থাকে। ওকে, তো আমি যদি এইটা বলি তোমাদের একটু জানতে হবে। আর এই যে অ্যালভিওলাস যেটা, সেটা কিন্তু আমাদের কোন এপিথেলিয়াম দিয়ে গঠিত জানো? এটা মনে রাখবা, স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে গঠিত। কি কি মানে কেমন এপিথেলিয়াম? স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, স্কোয়ামাস এপিথেলিয়াম, এপিথেলিয়াম দিয়ে তৈরি। ওকে, কি এপিথেলিয়াম? স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি। তাহলে এই জিনিসটা একটু তোমাদের ভালোভাবে আইডিয়া রাখতে হবে। কেন স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি? হ্যাঁ, কারণটা আমাদের স্কোয়ামাস এপিথেলিয়ামটা অনেক বেশি পাতলা, বুঝছো? কারণ তুমি তো হলো এখানে আদান প্রদান করতেছো, তাই না? মেমব্রেন যদি পাতলা না হয় তুমি আদান প্রদান করতে পারবে না। তাহলে এটাই হলো মেইন আমাদের কনসার্ন, যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ওকে, স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কিন্তু আমাদের অ্যালভিওলাসটা এখানে থাকে। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন আসো সামনের দিকে চলে আসো, এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই। শরীরবৃত্ত দেখো, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন, এই জিনিসগুলো একটু দরকার। বহিঃশ্বসনটা কিন্তু অলরেডি আমরা বলে ফেলছি, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, আমরা এই যে নাক দিয়ে নিচ্ছি, তারপর নাক দিয়ে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের হলো বহিঃশ্বসন। অন্তঃশ্বসনটা কি? অন্তঃশ্বসনটা হলো আমাদের মেইনলি কোষ লেভেলে যেটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের অন্তঃশ্বসন। দেখো ওই কথাটাই বলছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, জাস্ট একটু মিনিট দাঁড়াও, এক মিনিট, এটা একটু রিলোড দিয়ে নিই। আচ্ছা, ওকে দেখো, মানে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া যে মানে দেহকোষ ও রক্তে সংঘটিত হয়, এবং তোমার এনজাইমের ভূমিকা এখানে অনেক বেশি, এনজাইমের ভূমিকা থাকে। সহজ কথা, তোমার কোষ লেভেলে হবে, তুমি অক্সিজেন কি ইউজ করবা, তোমার এখানে শক্তি উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, শেষ। এটা হলো তোমার অন্তঃশ্বসন। এখন এইখানে কিভাবে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা কিন্তু অলরেডি আমি তোমাদের একবার ইন ডিটেলস সুন্দর করে পড়াই ফেলছি। বলছিলাম না আমাদের মেইন কনসার্ন কি বলতো? এখানে কিন্তু আমাদের মেইন কনসার্ন হইলো ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল। দেখো, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল। তাহলে আমি বলছিলাম ডায়াফ্রামটা যখন তুমি শ্বাস নিবা, ডায়াফ্রামটা নর্মালি এরকম বাঁকা থাকে, সোজা হয়ে যাবে। আর আমাদের যে রিপকেস, মানে এটা এটা পুরোটাকে বলা হয় রিপকেস বা খাঁচা, বুকের খাঁচা, বুকের খাঁচাটা একটু উপরের দিকে উঠে আসবে। বুকের খাঁচার উপর দিকে উঠে আসলে কি হবে? তাহলে তোমার ভিতরে ফাঁকা জায়গা তৈরি হবে। বুকের খাঁচার উপর দিকে উঠবে কেমনে? ইন্টারকোস্টাল পেশিগুলো যখন সংকুচিত হবে তখন। ওকে, তাহলে জিনিসটা মনে রাখতে হবে। অলরেডি কিন্তু আমরা এটা পড়াই ফেলছি। এখন হচ্ছে প্রশ্বাস বা নিঃশ্বাস, এখান থেকে তোমাদের আর কিছু প্রয়োজন নাই। নিঃশ্বাসটা কি? নিঃশ্বাস কেমনে হয়? যখন তুমি নিঃশ্বাস ছাড়বা, তখন আবার ডায়াফ্রামটা কী হবে? বাঁকা হয়ে যাবে, উপরে নিচে দৈর্ঘ্যটা কমে যাবে, এবং তোমার বুকের খাঁচাটা আবার আগের জায়গায় চলে আসবে। তার মানে সামনে পিছনে জায়গাটা কমে আসবে। তাহলে ফুসফুসের ভিতরে তোমার কিন্তু স্পেস কমে যাচ্ছে। স্পেস কমে গেলে কী হবে? আবার আগের জায়গায় ফিরে চলে আসবে। এটা হলো আমাদের কথা। ওকে, তাহলে জিনিসটা মনে রাখতে হবে। সামনে চলে আসো, এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। একটা জিনিস মনে রাখতে হবে, পূর্ণবয়স্ক সুস্থ সুস্থ মানুষ প্রতি মিনিটে 14 থেকে 18 বার, এবং নবজাতক প্রতি মিনিটে 40 বার আমাদের কিন্তু মানে যে শ্বাস প্রশ্বাস যেটা, সেটা কিন্তু সম্পন্ন হয়। ঠিক আছে? আর প্রশ্বাস নিঃশ্বাসের পার্থক্য তোমরা একবার রিডিং দিও। হ্যাঁ, সহজ কথা হলো প্রশ্বাসটা আমরা মানে সক্রিয় প্রক্রিয়ায় নেই, মানে এটা কিন্তু তোমাকে একটা সক্রিয়ভাবে নিজের পরিশ্রম করে নিতে হয়। নিঃশ্বাসটা কিন্তু একবার অটোমেটিক হয়ে যায়। ওকে, প্রশ্বাস বায়ুর 20.9% থাকে অক্সিজেন, 0.04 থাকে কার্বন ডাইঅক্সাইড, আর নিঃশ্বাস বায়ুর 13.7% হলো অক্সিজেন, 5.2% হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে পার্সেন্টেজ যেটা, সেটা একটু মনে রাখবা। ওকে, সামনে আসো। এখন স্নায়বিক নিয়ন্ত্রণ, এই স্নায়বিক নিয়ন্ত্রণটা অনেক অনেক কঠিন। আমরা সাধারণত একাডেমিকে এটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়াই, বাট আসলে অ্যাডমিশন টাইমে তোমাদের জন্য এত বেশি মানে মেকানিজম বোঝার প্রয়োজন নাই। হ্যাঁ, যখন তোমরা যদি একাডেমিকে থাকতে, তাহলে হয়তো তোমাদের অনেক ডিটেলস আমি পড়াইতাম, বাট আমি তোমাদের এখানে কয়েকটা এমসিকিউ বলে দিব, যেগুলো তোমার জন্য একটু পড়লে তোমার জন্য মোর দেন এনাফ। এখন শ্বসন কেন্দ্র আসলে থাকে কোথায়? আমাদের দুইটা জায়গায় থাকে শ্বসন কেন্দ্র। আমাদের টোটাল হলো 4টা। হ্যাঁ, মানে আমাদের শ্বাসকেন্দ্র দেখো 4টা কেন্দ্র থাকে, 4টা কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পন্সে থাকে, পন্সের পার্শ্বদেশে থাকে,
আর এটা তোমার মেডুলা অবলঙ্গটাতে থাকে। ওকে, মেডুলা অবলঙ্গটা সামনে আর পিছনে থাকে। সহজ কথা, পন্সের পতে পন্স, পতে পাশে, পতে পন্স, পতে পাশে, পাশে, আর মেডুলা অবলঙ্গটা সামনে পিছনে থাকে। ওকে, এখন কোশ্চেন হইল পন্সে যেটা সেখানে কি কি থাকে, দুইটা থাকে, সেই দুইটা কি, নিউমোট্যাক্সিক অ্যানিওস্টিক, শেষ। নিউমোট্যাক্সিক অ্যানিওস্টিক, শেষ। আর যদি বলি যে ভাইয়া মেডুলাতে কি থাকে, মেডুলাতে থাকে প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, জাস্ট এই দুইটা ইনফো, এটুকু পড়বা, তোমাদের জন্য মোর দেন এনাফ। সামনে চলে আসো, সামনে চলে আসো। এইখান থেকে আর কিছু আমাদের দরকার হয় না। যেটা আমাদের কোশ্চেনটা করে কি, শ্বসন হার নিয়ন্ত্রণ করে কে, শ্বসন হার নিয়ন্ত্রণ করে কে। তাহলে তুমি আগে দেখবো অপশনে পন্স আছে কিনা, পন্স, যদি পন্স থাকে তাহলে পন্স লাগাবা, যদি না থাকে তাহলে মেডুলা লাগাবা। আর যদি বলি শ্বসন নিয়ন্ত্রণ করে কে, তাহলে তুমি বলবা বা যে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে কে, তাহলে বলবা মেডুলা। কে নিয়ন্ত্রণ করে, মেডুলা অবলঙ্গটা। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা, এইটুকু মনে রাখতে পারলে তোমাদের জন্য মোর দেন এনাফ। এখন আসো প্রতিবর্ত ক্রিয়া। দেখবা তুমি যখন মাঝে মধ্যে হলো সাপোজ নাকের ভিতরে একটু মানে কোনো ধুলাবালি ঢুকছে, তখন হাঁচি শুরু হয়ে যায়, তাই না? এটা তোমার রিফ্লেক্স। কেন রিফ্লেক্সটা দরকার? কারণ রিফ্লেক্স না থাকলে তোমার ভিতরে ধুলাবালি জমতেই থাকবে, এক সময় তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তার মানে এই যেগুলো ময়লা আবর্জনা যে গ্লাস এগুলো বের করে দিতে হবে। এখন এই প্রক্রিয়াটা আমরা বলি রিফ্লেক্স। এরকম কয়েকটা টাইপের রিফ্লেক্স আছে, হ্যাঁ। যেমন একটা হাঁচি, স্নিজিং, হাঁচি বা স্নিজিং। এই যে হাঁচি যেটা, সেটা আমাদের কোন নার্ভ আমাদের এখানে কানেক্টেড বলো তো? এখানে আমাদের ভ্যাগাস নার্ভটা কানেক্টেড। কে কানেক্টেড? ভ্যাগাস নার্ভটা আমাদের কানেক্টেড। ওকে, কোন নার্ভ? ভ্যাগাস নার্ভটা কানেক্টেড। আরেকটা জিনিস একটু দেখো, যেটা আমি বলতেছিলাম যে ভ্যাগাস নার্ভের সাথে এই যে আমাদের কফ যেটা, হ্যাঁ, কাফিং, কাশি, এটা কিন্তু আমাদের ভ্যাগাস নার্ভের সাথে কানেক্টেড। আর গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ যেটা, সেটার সাথে কানেক্টেড কে? সেটা আমাদের হলো গ্যাগ রিফ্লেক্স বা গলবিলীয় রিফ্লেক্স। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা, গ্যাগ রিফ্লেক্স। তুমি যদি একটু যে মুখের দিকে যদি হাত ঢোকাও না, দিকে বমি হয়ে যায়, কিন্তু এই দিকে দিকে খুব বাজে লাগে। এটা হলো তোমার গলবিলীয় রিফ্লেক্স বা গ্যাগ রিফ্লেক্স। কোন নার্ভ দিয়ে হয়? তাহলে বলবো এটা গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে হয়। ওকে, তাহলে এটা মনে রেখো। এখান থেকে কিছু দরকার নাই, সামনে চলে আসো। আর এই যে দেখো সেরেব্রাল কর্টেক্স, মধ্য কর্টেক্স, হ্যাঁ, সেরেব্রাল কর্টেক্স, মধ্য কর্টেক্স, তারপর হাইপোথ্যালামাস, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এইগুলা থেকেও কিন্তু তোমার বেশ কিছু স্নায়ু উদ্দীপনা আমাদের আসতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা, এই জায়গাটাও একটু তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এই যে রাসায়নিক নিয়ন্ত্রণ, আমি যদি বলি ভাইয়া স্নায়বিক নিয়ন্ত্রণ তো বুঝলাম যে আমাদের পন্স আর মেডুলা থেকে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণটা হচ্ছে, আর রাসায়নিক নিয়ন্ত্রণটা হয় কি, হয় কোথায় বা কিভাবে হয়? মনে রাখবা, রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য আমাদের মেইন কনসার্ন হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়ন। অক্সিজেনটা আসলে আমাদের লেস ইম্পর্টেন্ট, বাট আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পরিমাণটা বেশি, বুঝছো? আমি তোমাদের ফুল সামারিটা বলে দিই। সামারিটা কি? তোমার বডিতে মনে করো সাপোজ অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তোমার বেশ কিছু কেমিক্যাল রিসেপ্টর থাকে, কেমো রিসেপ্টর বলে বা কেমিক্যাল রিসেপ্টর বলে, যারা বুঝতে পারে তোমার বডিতে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন পরিমাণটা বেড়ে যাচ্ছে। তারা কি করবে? উদ্দীপনাটা ব্রেইনে পাঠাই দিবে, মেডুলাতে পাঠাই দিবে। বলবে কি যে তোমার বডিতে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন বেড়ে যাচ্ছে, তুমি বেশি বেশি শ্বাস প্রশ্বাস নাও। তাহলে কি হবে? প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করবে। প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করলে কি হবে? প্রশ্বাস বেড়ে যাবে। প্রশ্বাস বেড়ে গেলে কি হবে? নিঃশ্বাসও বেড়ে যাবে। তার মানে আলটিমেটলি এই যে প্রশ্বাস নিঃশ্বাস যে আমরা বাড়াই দিলাম, তাহলে কিন্তু কি হবে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, হাইড্রোজেন বেড়ে যাবে, আর এটা আবার ঠিক হয়ে যাবে। সহজ কথা, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন বেড়ে গেছে, মেডুলায় চলে যাবে, অ্যান্ড দেন তোমার হলো সুন্দর করে তোমার আবার যখন প্রশ্বাস নিঃশ্বাসের পরিমাণ বেড়ে যাচ্ছে বা হার বেড়ে যাচ্ছে, তোমার কিন্তু এগুলো বের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। দেখো ওই কথাগুলো এখানে কিন্তু তোমার আলোচনা করা হয়েছে। দেখো এই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড মনে রাখবা যে আমাদের মূলত মূলত ফুসফুসে চেঞ্জ, যেটা ইন্টারচেঞ্জ আসলে কিসের হয়? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আমাদের ইন্টারচেঞ্জ হয়। কার চেঞ্জ হয়? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ইন্টারচেঞ্জ হয়। কিন্তু কীভাবে চেঞ্জ হয়? দেখো নর্মালি আমরা কিন্তু বাতাসের সাথে যে প্রশ্বাস যে নিলাম, আমাদের কিন্তু অক্সিজেন প্রবেশ করতেছে, তাই না? ভিতরে অক্সিজেন প্রবেশ করতেছে। অক্সিজেনটা কোথায় যাচ্ছে? আমাদের কিন্তু ফুসফুসে যাচ্ছে, ফুসফুসের অ্যালভিওলাসে আসছে। তার মানে আমি যে বাতাস থেকে অক্সিজেনটা নিচ্ছি, সেটাতে কিন্তু অক্সিজেন পরিমাণটা অনেক বেশি। কিন্তু আমি পুরা বডি থেকে দেখো আমাদের রক্ত যখন পুরো বডি থেকে আমি হলো হৃৎপিণ্ডে নিয়ে আসলাম, সেখানে কিন্তু অক্সিজেন পরিমাণ কম। কেন? আমার এটা এখন পিউরিফাই করতে হবে। পিউরিফাই করার জন্য কিন্তু আমি কোথায় পাঠাইছি বলো তো? আমার কিন্তু ফুসফুসে পাঠাইছি, ঠিক আছে? কী দিয়ে পাঠাইছি না পাঠাইছি এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। সহজ কথা, আমাদের কিন্তু এখানে ব্যাপন প্রক্রিয়া আদান প্রদান হয়।
বাতাস থেকে অক্সিজেনটা এসে কোথায় অপেক্ষা করতেছে? আমার কিন্তু ফুসফুসের অ্যালভিওলাস অপেক্ষা করতেছে। আর আমি রক্ত থেকে আমি কিন্তু মানে আমাদের হলো পুরো বডি থেকে রক্তটাকে নিয়ে আসছি কোথায়? ফুসফুসে। কেন? কারণ এখানে আমাদের আদান প্রদানটা হবে। তার মানে বাতাস থেকে যে আমি অক্সিজেনটা নিছি বা বাতাসটা নিছি বা অক্সিজেন যে আমি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি সেখানে কিন্তু অক্সিজেন পরিমাণ বেশি। আর আমি পুরো বডি থেকে যে হলো ফুসফুসে যে রক্তটাকে পাঠাইলাম সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। এটা কিন্তু এখন আদান প্রদান করতে হবে। ওকে, দেখো ওই কথাটাই বলা আছে। দেখো আমরা অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাসটা ফুসফুসে পৌঁছাইলে সেখানে অক্সিজেনের প্রেশার থাকে 104 মিলিমিটার মার্কারি, কিন্তু পার্সেন্টেজ না, এটা কিন্তু মিলিমিটার মার্কারি, একটা আংশিক চাপ। আর আমরা পুরো বডি থেকে যে হলো রক্তটাকে ফুসফুসে পাঠাইছি সেখানে অক্সিজেন কিন্তু কম থাকবে, তাই না? সেখানে কিন্তু অক্সিজেন প্রেশারটা থাকবে 40 মিলিমিটার মার্কারি, এবং এর কিন্তু এখন আদান প্রদান হতে থাকবে। এবং কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হতে থাকবে? 100 মিলিমিটার মার্কারি। তাহলে কিন্তু কোয়েশ্চেন কি, তোমাদের তো কোয়েশ্চেন কি সেটা বোঝা দরকার, তাই না? কোয়েশ্চেন হলো আমরা প্রশ্বাসের মাধ্যমে যে বাতাসটা নিছি সেটা ফুসফুসে যখন আছে সেখানে আংশিক চাপ কত? 104 মিলিমিটার মার্কারি। আর যখন আমি পুরো দেহ থেকে রক্তটা ফুসফুসে পাঠাইছি সেখানে কত? সেখানে 40 মিলিমিটার মার্কারি। কতক্ষণ চলবে আদান প্রদান? বলবা যতক্ষণ পর্যন্ত 100 মিলিমিটার মার্কারি হয় ততক্ষণ চলবে। এখন অক্সিজেনটা কিভাবে পরিবাহিত হয় সেটা আমাদের জানা দরকার। আমাদের ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। কতটুকু? 100 ml রক্তে 0.2 থেকে 0.3 ml অক্সিজেন মানে তোমার হলো রক্তরসে ভৌত দ্রবণ রূপে যায়। এইটাই কিন্তু তোমার 100 মিলিমিটার মার্কারি চাপটা তৈরি করে। আর কিভাবে যাইতে পারে? আর যাইতে পারে রাসায়নিক যৌগ রূপে। কিভাবে যেতে পারে? রাসায়নিক যৌগ রূপে যাইতে পারে। কিভাবে? তারপর বা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যেতে পারে। তাহলে হিমোগ্লোবিন আর অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করবে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। তার মানে আমি যদি বলি ভাই অক্সিজেন পরিবহনের ওয়ে কয়টা? দুইটা। কি কি? তোমার দ্রবণের সাথে দ্রবীভূত হয়ে যেতে পারে 100 ml 0.2 থেকে 0.3 ml, আর বাকিটুকু কিভাবে যাবে? হিমোগ্লোবিনের সাথে। কিভাবে? অক্সিজেন হিমোগ্লোবিন বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, সেভাবে যাবে। ওকে, এখন চলে আসো কার্বন ডাইঅক্সাইড। তার মানে তুমি যে বাতাসে প্রশ্বাস নিচ্ছ সেই প্রশ্বাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা খুবই কম, তাই না? সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা খুবই কম। কিন্তু তুমি যে রক্তটা ফুসফুসে পাঠাচ্ছ সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি, তার মানে সেটা কিন্তু আদান প্রদান হয়ে চলে যাবে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন সেটা আমরা কীভাবে করি বলো তো? ভৌত দ্রবণ রূপে করি। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর যদি বলি ভাই কার্ববিহীন যৌগরূপে কত পার্সেন্ট বলো তো? কার্ববিহীন যৌগরূপে আমাদের দুইভাবে হইতে পারে। একটা হইতে পারে কার্ববিহীন হিমোগ্লোবিন, আর এটা হতে পারে কার্ববিহীন প্রোটিন। দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই। দেখো আমাদের কার্ববিহীন যৌগরূপে দুইভাবে হইতে পারে, হ্যাঁ? একটা হলো কার্ববিহীন হিমোগ্লোবিন, আর একটা হবে কার্ববিহীন প্রোটিন। আর এটা কি বলতো? কার্ববিহীন প্রোটিন। আচ্ছা ওকে, এক মিনিট। কার্ববিহীন হিমোগ্লোবিন আর একটা কার্ববিহীন প্রোটিন। আচ্ছা ওকে, মার্ক হচ্ছে না, জাস্ট এ মিনিট। ওকে, একটু রিফ্রেশ করে নিতে হবে, জাস্ট এ মিনিট। আচ্ছা ওকে, চলে আসছি। দেখো যেটা বলছিলাম, আমাদের কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা কিন্তু আমাদের ভৌতরূপে যেতে পারে। ভৌতরূপে সাধারণত 5% যায়, তাই না? কত পার্সেন্ট যায়? 5% যায়। এবং কার্বমিন হিমোগ্লোবিন, আচ্ছা কার্বমিন যৌগরূপে আমাদের কিন্তু দুইভাবে হইতে পারে। মানে কার্বমিন যৌগরূপে টোটাল কিন্তু অলমোস্ট 10%। দেখো অলমোস্ট 10% কিন্তু কার্বমিন যৌগরূপে যায়। এর মধ্যে দুইভাবে হইতে পারে, একটা কার্বমিন হিমোগ্লোবিন হইতে পারে, একটা কি হতে পারে? কার্বমিন প্রোটিন হইতে পারে। কার্বমিন হিমোগ্লোবিন রূপে সাধারণত 2 ml, মানে 100 ml এর ক্ষেত্রে তো দেখো 100 ml রক্তে যদি 3 ml পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে সেক্ষেত্রে আমাদের 2 মিলিলিটার কার্বন হিমোগ্লোবিন রূপে থাকে, আর 1 ml কীভাবে থাকে? কার্বন প্রোটিন রূপে থাকে। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে যদি কোশ্চিন করি, কোশ্চিনটা কি? কোশ্চিন হলো কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিহিত হইতে পারে, তাহলে বলবা যে দ্রবণ রূপে যেতে পারে। আরেকটা কি যেতে পারে? কার্বমিন যৌগ রূপে যেতে পারে। আরেকটা যেতে পারে বাইকার্বনেট রূপে যেতে পারে। বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট যাবে? বললো 85% যাবে। ঠিক আছে, বাইকার্বনেট রূপে কয়ভাবে যেতে পারে? সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তে প্লাজমার মাধ্যমে, আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকার মাধ্যমে। সহজ কথা। অক্সিজেন কয়ভাবে? দুইভাবে, ভৌত দ্রবণ আর একটা অক্সি হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইড কয়ভাবে? তিনভাবে। ঠিক আছে, তিনভাবে কি কি? ভৌত দ্রবণ, আর এটা তোমার কার্বমিন যৌগ। কার্বমিন যৌগ কয় টাইপ হতে পারে? কার্বমিন হিমোগ্লোবিন, কার্বমিন প্রোটিন। আর বাইকার্বনেটের উপর কয় টাইপ হতে পারে? তারপর দুই টাইপ হতে পারে। একটা তোমার সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট কোথায়? প্লাজমাতে। পটাশিয়াম বাইকার্বনেট কোথায়? লোহিত রক্তকণিকার ভিতরে। শেষ। এইটুকু পড়লে তোমাদের জন্য মোর দেন এনাফ। ক্লিয়ার? আই থিঙ্ক এটুকু তোমাদের অন্তত বোঝাতে পারছি। এখানে ক্লোরাইড শিফট বলে একটা কথা আছে। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট, এটা আসলে তোমাদের জন্য একটু বেশ জটিল প্রক্রিয়া হবে। সহজ কথা আমি তোমাদের একটা জিনিস বলি, ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফটে কোন জিনিসটার আদান প্রদান হয়?
তাহলে বলবা তোমার হলো মানে সাধারণত আরবিসি থেকে, তোমরা জাস্ট মনে রাখো, এটা মনে করতে হবে আরবিসি থেকে আমাদের বাইকার্বনেটটা বের হয়ে যায়, কি বের হয়ে যায়, বাইকার্বনেট যেটা সেটা বের হয়ে যায়, ক্লোরিনটা ভিতরে ঢোকে, ঠিক আছে, কে ঢোকে, ক্লোরিনটা ভিতরে ঢোকে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা, কার আদান প্রদান হচ্ছে, ক্লোরাইডের সাথে বাইকার্বনেটের আদান প্রদান হচ্ছে, সেটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট। এটুকু মনে রাখলে তোমাদের জন্য মোর দেন এনাফ। অন্তঃশোষণ আর বহিঃশোষণের যে পার্থক্য যেটা, সেটা একটু আমাদের জন্য বেশ লাগে। এটা তোমার ভৌত প্রক্রিয়া, এটা তোমার জৈব রাসায়নিক প্রক্রিয়া, এটা ফুসফুসের অভ্যন্তরে, এটা তোমার হলো কোষের অভ্যন্তরে হয়। ওকে, আর এটা তোমার শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ, এটা কিন্তু গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অনেকগুলো প্রক্রিয়া আছে, এটা একটু মনে রাখতে হবে। এখন আসো শ্বসনে শ্বাস সংযোগের ভূমিকা। আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমাদের কিন্তু রক্তে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনটা কিন্তু অক্সিজেন আদান প্রদান, কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু হেল্প করতেছে। এটা কিন্তু আমাদের একটা মেইন কনসার্ন, যে আমাদের মেরুদণ্ডীদের ক্ষেত্রে আমাদের লাল কালারের হিমোগ্লোবিন থাকে, কি থাকে, লাল কালারের হিমোগ্লোবিন থাকে। আর যদি বলি যে ভাইয়া আমাদের মলাস্ক আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কি থাকে বলো তো, মলাস্ক আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কিন্তু হিমোসায়ানিন থাকে, এবং এটা কালার কি জানো, নীল, সেজন্য বলা হয় ব্লু ব্লাড অভিজাত শ্রেণী। হ্যাঁ, মলাস্কা কিন্তু একটা অভিজাত শ্রেণীর মধ্যে পড়ে। আসলে ওই অভিজাত অর্থে না, ব্লু ব্লাড মানে কি অভিজাত না, ইংলিশ ফ্রেজ, তাহলে মনে রাখতে পারো। মলাস্কা আর্থ্রোপোডা যেটা, সেটা কেমন বলতো, হিমোসায়ানিন, নীল কালার হবে। আর যেটা হলো তোমার এই যে ব্রাকিওপোড, তারপরে যে তোমার সেপেনকোলেটস, হ্যাঁ, এগুলোতে হলো তোমার হেমোএরিথ্রিন থাকে। হেমোএরিথ্রিনের কালার কি বলবা, গোলাপি বেগুনি। হ্যাঁ, আর পলিকেট যারা, তাদের কিন্তু সবুজ কালার থাকে। এগুলো হলো তোমার নতুন ইনফো অ্যাড হয়েছে, আগের বই কিন্তু ছিল না। অ্যান্ড এগুলো কালারগুলো কিন্তু আসে, বেশ ইম্পর্টেন্ট কালার। বলবা মানুষের ক্ষেত্রে কি থাকে, হিমোগ্লোবিন কেমন কালার, লাল কালার। মলাস্কা আর্থ্রোপোডার ক্ষেত্রে কেমন, নীল কালার, হিমোসায়ানিন, গোলাপি বেগুনি রঙের হিমোএরিথ্রিন। আর এটা হলো তোমার ক্লোরোকুইনিন হলো কাদের ক্ষেত্রে, সবুজ কালার। এবং পলিকেট মনে রাখবা কেমনে, ক্লোরো কেমন, সবুজ, তাই বলে ফেলে সবুজ। এরিথ্রিনের কালার কেমন ছিল, গোলাপি ছিল। তোমরা কি পড়ছো কিনা যাই না, মানে লাল, অনেকটা তোমার লালচে বেগুনি এই টাইপের, গোলাপি বেগুনি টাইপেরই হবে। মনে রাখো হেমোএরিথ্রিনের কালার হলো গোলাপি বেগুনি। সামনে চলে আসো, আমি যদি বলি যে ভাইয়া আমাদের হিম আর গ্লোবিনের অনুপাত কত বলবা, 1:25। ওকে, কত, 1:25। হিমোগ্লোবিনে না 4টা পলিপেপটাইড চেইন থাকে, কি থাকে, 4টা পলিপেপটাইড চেইন থাকে। তার মানে একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন ক্যারি করতে পারে। দেখো, ওইটাই বললাম, 4টা একক থাকে এবং 4টা অক্সিজেন ক্যারি করতে পারে। এবং হিমোগ্লোবিনে আমাদের হিমের 33.33% হলো লৌহ, কি থাকে, 33.33% লৌহ। এন্ড আমাদের পুরো রক্তে 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে। কত গ্রাম আয়রন থাকে, 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে, এটা একটু মনে রাখবা। এবং প্রত্যেকটা হিমোগ্লোবিন 4টা হিম অংশ থাকে, তো সেই জন্য এই কিন্তু 4টা ফেরাস আয়ন, মানে ফেরাস অণু থাকে, 4টা অক্সিজেন ক্যারি করতে পারে। কয়টা ক্যারি করতে পারে, 4টা অক্সিজেন ক্যারি করতে পারে। তার মানে একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন ক্যারি করবে, 4টা অক্সিজেন ক্যারি করবে। ওকে, আর কার্বন ডাইঅক্সাইডটা নর্মালি কি হিসেবে পরিবাহিত হয় জানো, কার্বোমিনো হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হয়। কি হিসেবে, কার্বোমিনো হিমোগ্লোবিন হিসেবে তোমার হলো হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হয়। বাট কার্বন মনোক্সাইড যদি হইতো, তাহলে কি হতো জানো, হ্যাঁ, এটা হয়তো তোমার কার্বক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন। হ্যাঁ, এটা কিন্তু খারাপ আমাদের জন্য, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য খারাপ। সহজ কথা, এটা পরীক্ষা কিন্তু ভুল করে এসো না। আমাদের অক্সিজেনটা কিন্তু আমাদের অক্সি হিমোগ্লোবিন, মানে আর যেটা কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু কার্বক্সি হিমোগ্লোবিন না, বারবার বলতেছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু কার্বক্সি হিমোগ্লোবিন না, সেটা কিন্তু কার্বোমিনো হিমোগ্লোবিন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসো সামনের দিকে। আমাদের শ্বাসনালীর বেশ কিছু সমস্যা আছে, যে ঊর্ধ্বশ্বাসনালী মানে কি, ল্যারিংসের উপর থেকে, বুঝছো, মানে ল্যারিংস পর্যন্ত, মানে এই কথা, এইটুকের উপর থেকে যা আছে, উপর দিয়ে কি আছে, নাক আছে, সাইনাস আছে, ল্যারিংস আছে, গলা আছে, ফ্যারিংস আছে। তাহলে দেখো ওইটাই বলছে, যে সাইনোসাইটিস, ল্যারিঞ্জাইটিস, অটাইটিস মিডিয়া, মানে কানে সংক্রমণ হইলে এগুলো কিন্তু আমাদের ঊর্ধ্বশ্বাসনালী। নিম্নশ্বাসনালী কি, তার নিচের গুলা, নিউমোনিয়া হইতে পারে, ট্রাকিয়া আছে, ব্রঙ্কাস আছে, ব্রঙ্কাইটিস হতে পারে, তারপর তোমার যক্ষা হইতে পারে, এগুলো কিন্তু আমাদের নিম্ন শ্বাসনালীর রোগ। ওকে, তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সাইনাস বা সাইনোসাইটিস। সাইনাস কয় জোড়া, মনে রাখবে 4 জোড়া। এই যে দেখো উপরে যেটা, সেটা বলা হয় ফ্রন্টাল সাইনাস। এই যে দেখো আমাদের ম্যাক্সিলা, উপরে চলকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। কি সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে। আর একটা স্ফেনয়েড সাইনাস, একটা এথময়েড সাইনাস। স্ফেনয়েড সাইনাস একটু ভিতরের দিকে থাকে, চোখের পিছনের দিকে ওই পার্টটাতে থাকে। এথময়েড সাইনাসটা ওই দিকেই থাকে, আসলে এটা বাইরে থেকে দেখাটা একটু টাফ। মনে রাখবা ম্যাক্সিলারি সাইনাস সবচেয়ে বড় সাইনাস, বুঝছো। ফ্রন্টাল সাইনাসটা তোমার চোখের উপরে থাকে, ঠিক আছে। এথময়েড সাইনাসটা হলো তোমার, এটা কিন্তু 2 চোখের মাঝখানে থাকে। আর স্ফেনয়েড সাইনাসটা কোথায় থাকে, চোখের পিছনে, ঠিক আছে, মানে এথময়েড সাইনাসের পিছনে থাকে। ওকে, তাহলে এটা মনে রাখবা। তাহলে এই যে কয়েকটা জিনিস, এগুলো যদি মনে রাখতে পারো, তোমার জন্য মনে রাখা ইজি অনেক। জাস্ট মনে রাখো, যদি তোমার ইনফ্লামেশন হয়, মানে তোমার যদি এখানে কোনো ইনফেকশন টাইপের হয়, সেখানে বলছে অ্যাকিউট সাইনোসাইটিস। ওকে, অ্যাকিউট মানে হলো অল্প সময়, অ্যাকিউট মানে কি অল্প সময়। ওকে, আর ক্রনিক মানে কি অনেক সময়। তাহলে এই ক্রনিক বলবো কখন, 8 সপ্তাহ থেকে 2 মাস। 4 থেকে 8 সপ্তাহ হইলে তাহলে বলবো তোমার
মানে অ্যাকিউট। ওকে, আর কী কী ভাইরাস দিয়ে হয় এটা আসলে আমাদের জন্য খুব একটা দরকার হয় না। তবে একটা জিনিস মনে রাখো যে আমাদের সিস্টিক ফাইব্রোসিস রোগটা হইলে আমাদের কিন্তু এই প্রবলেমটা হইতে পারে। আবার ইউস্টেশন টিউব ব্লক হয়ে গেলেও কিন্তু আলটিমেটলি আমাদের মাঝে মধ্যে এটা সমস্যা হইতে পারে। তবে ইউস্টেশন টিউব ব্লক হয়ে গেলে না আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অটাইটিস মিডিয়া হয়। তবে একটা জিনিস বলে দিই, এই যে সাইনোসাইটিসের ক্ষেত্রে আমাদের চোখে সংক্রমণের ফলে পেরি অরবিটাল ও অরবিটাল সেলুলাইটিস হতে পারে। কি হতে পারে? অরবিটাল ও পেরি অরবিটাল সেলুলাইটিস হতে পারে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। অরবিটাল মানে কি চোখ, পেরি অরবিটাল মানে কি চোখের চারদিকে। ওকে, সেলুলাইটিস মানে কি জাস্ট একটু মানে খেয়ে ফেলা বা নষ্ট হয়ে যায়। তোমাদের সহজ ভাষায় বলতেছি, মেডিকেল আমি বলতেছি না আগে। হ্যাঁ, এখন আসো সাইনোসাইটিসে আমাদের কত ডিগ্রি জ্বর হতে পারে জানো? 102.2 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। তাহলে এই জিনিসটা একটু দরকার। এখন আসো অটাইটিস মিডিয়া। অটাইটিস মানে কি? অটাইটিস, অটো মানে কান, আইটিস মানে ইনফ্লামেশন, মানে প্রদাহ হওয়া। কোথায়? মিডিয়া মানে মধ্য। তার মানে মধ্যকর্ণে যদি প্রদাহ হয় তাহলে বলবো কি? অটাইটিস মিডিয়া। কি বলবো? অটাইটিস মিডিয়া বলবো। তাহলে এখন তোমার অটাইটিস মিডিয়া কেন হইতে পারে? ব্যাপারটা হলো এখানে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করছি, একটা তোমার অ্যাকিউট, একটা কি ক্রনিক। একটা অ্যাকিউট আর এটা কি ক্রনিক। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। এখন অ্যাকিউট মানে কি? সময়টা কম। অ্যাকিউট মানে কি? সময়টা কম। আর ক্রনিক মানে কি? সময়টা বেশি। এখন আমি যদি বলি যে ভাই এখানে সময়কালটা কতটুকু, এখানে আগেরটা ক্ষেত্রে আমাদের কত ছিল বলো তো? 4 থেকে 8 সপ্তাহ ছিল, তাই না? আর এখানে আর হলো ক্রনিকের ক্ষেত্রে কিন্তু আমাদের 8 সপ্তাহ থেকে 2 মাস ছিল, তাই তো? কিন্তু আমাদের অটাইটিস মিডিয়ার ক্ষেত্রে একটু যদি দেখো, এটা কিন্তু তার অর্ধেক। আগে 4 থেকে 8 ছিল, এখন কিন্তু 2 থেকে 4। আর এখানে 2 থেকে 4 সপ্তাহের বেশি হলে সেটাকে বলবো হলো ক্রনিক। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা, মনে থাকবে না? এখন আসো, অনেকগুলো ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে হইতে পারে, তবে আমরা অত কিছু ভিতরে যাব না। বাচ্চাদের আমাদের অ্যাডেনয়েড বলে একটা তোমার হলো লসিকা গ্রন্থি আছে। অ্যাডেনয়েডটা যদি ফুলে যায় সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে। আবার যদি তাদের ইমিউনিটি কম থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এবং মধ্যকর্ণ থেকে ইউস্টেশিয়ান টিউব বলে একটা টিউব আছে, যেটা কানকে গলার সাথে কানেক্ট করে। এই টিউব যদি বন্ধ হয়ে যায় তাহলে মধ্যকর্ণে তোমার পানি জমে থাকতে পারে, তখন কিন্তু তোমার হলো অটাইটিস মিডিয়া হইতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা, এইটুকু তোমার জন্য এনাফ। এখন আসো অটাইটিস, দেখো যে তোমার সাইনোসাইটিস তো বললাম, সাইনোসাইটিস ওইটাও বলা হয়েছে। আচ্ছা, ওকে। তো অটিটিস মিডিয়া কাদের বেশি হয়? 4 মাস থেকে 4 বছর পর্যন্ত শিশুদেরতে তাদের কিন্তু সাধারণত অটিটিস মিডিয়াটা বেশি হয়। এই যে বললাম অ্যাডিনয়েড খুলে গেলে হতে পারে। এবং দেখো এই যে ইউস্টেশন টিউবটা বন্ধ হয়ে গেছে, দেখো ইউস্টেশন টিউবটা বন্ধ হয়ে গেছে, তো সুন্দর করে কিন্তু পানি জমে গেছে। ওকে, পরে কিন্তু ইনফ্লামেশন হচ্ছে। আর জ্বর কিন্তু মোটামুটি এখানে ভালোই হয়, মোটামুটি বেশ ভালো পরিমাণ জ্বর হয়। পরে কি হয় জানো? কান ব্যথা করে, ছোট বাচ্চারা কান চুলকাবে, বলছো খালি এরকম কান কান চাপাবে, কানটা ইয়ে করবে, খালি অস্থির করবে। পরে দেখবে যে হলো মানে ওর পানি জমে আসে, মাঝে মধ্যে এটা কিন্তু ছিদ্র হয়ে বের হয়ে আসে। ওকে, কান দিয়ে পানি পড়ে। তাহলে এর খেয়াল রাখতে হবে। প্রতিরোধ, দেখো মূল কথা এক্ষেত্রে আমরা নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন দিতে পারি, এটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। আর আমরা এখানে ট্রিটমেন্ট হিসেবে কী করি জানো? প্রথমে আমরা হলো এখানে কানের পর্দাটাকে ফুটা করে দিই, একে পানিগুলো বের হয়ে আসে, কান শুকায়। পরবর্তীতে তোমার হলো ওটা অপারেশন করে দেওয়া হয়, বুঝছো? মাইরিনজোপ্লাস্টি বলে। কি বলে? মাইরিনজোপ্লাস্টি। ওকে, জিনিসটা খেয়াল রাখবা। আমাদের লাস্ট টপিক, অধূমপায়ী আর ধূমপায়ী মানুষের ক্ষেত্রে এত কিছু আমাদের লাগে না, দুইটা জাস্ট ইনফরমেশন লাগে। সিগারেটের শলাকায় থাকে আমাদের 4000-এর মতো রাসায়নিক পদার্থ, বাট ধোঁয়াতে থাকে, হ্যাঁ, ধোঁয়াতে থাকে হলো 500 প্রকারের। কত প্রকারের? 500 প্রকারের। ওকে, জিনিসটা মনে রাখবো, 500 প্রকারের। তাহলে জিনিসটা খেয়াল রাখো, এখান থেকে আর কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এখানে অনেক অনেক কথাবার্তা বলছে, এগুলো আমাদের জন্য খুব একটা লাগে না। এখানে আমাদের এমফাইসেমা বলে কথা আছে। এমফাইসেমা মানে কি জানো? মানে তোমার অ্যালভিওলাসগুলো ফেটে যাওয়া, অ্যালভিওলাসগুলো মানে আয়তনে বেড়ে যায়। হ্যাঁ, তাহলে বলা হয় তোমার এমফাইসেমা। এমফাইসেমা কিন্তু খুব একটা আমাদের জন্য সুবিধাজনক না। ব্রঙ্কাইটিস মানে কি? ব্রঙ্কাসে যদি তোমার ইনফ্লামেশন হয় ব্রঙ্কাইটিস বলবা। যক্ষা মানে কি? টিবি হলে যক্ষা বলে। প্লুরাইসি মানে কি বলো তো? প্লুরাইসি মানে হলো আমাদের প্লুরাতে যদি হলো তোমার পানি জমে, সেখানে আমরা বলতে পারি যে প্লুরাইসি। মানে সেখানে যদি প্রদাহ হয়। ফাইব্রোসিস মানে কি? ফাইব্রোসিস মানে হলো শক্ত হয়ে যাওয়া, বুঝছো? ফাইবার জমে যাওয়া, মানে তোমার বারবার ইনফ্লামেশন হয়েছে, তো ইনফ্লামেশন হওয়ার পর সেটা শক্ত হয়ে গেছে, সেটাকে বলা হয় ফাইব্রোসিস। মানে তোমাদের বোঝার স্বার্থে বলতেছি আর কি, মেডিকেলের টার্মে আরও এগুলো অনেক বেশি কঠিন। এগুলো আর বাকিগুলো তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে নিচে যেগুলো দেখলে আসছে এগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে আমি যদি একটু তোমাদের সহজ ভাষায় বলি, আমরা যে আজকে যতটুকু পড়লাম এই চ্যাপ্টারটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই অর্থে কিন্তু অনেক এমসিকিউ আসে। অ্যান্ড তোমাদের কনফিউশনটা হইতে পারে কোথায়? একবার শুরুর দিকে আজকে যে পার্টটা বলছি সেখানে তোমাদের একটু কনফিউশন হইতে পারে, সেটা আমি একটু তোমাদের জাস্ট ইন শর্ট তোমাদের ক্লিয়ার করে দিই। প্রথমে আমাদের নাক থেকে গেল সম্মুখ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্র, তারপর হলো নাসাগহ্বর, তারপরে বিষয় হলো পশ্চাৎ নাসারন্ধ্র, তারপর হলো গলবিলের পরে হলো ষড়যন্ত্র পরে আমাদের ট্রাকিয়াতে ভাগ হইল ব্রঙ্কাস।
এখন এটা আমাদের দুই দুই প্রকার, ব্রঙ্কাসটা কয় প্রকার? দুই প্রকার। আমি কিন্তু যেটা শুরুতে বলছিলাম মানে দুই প্রকার বলছিলাম। একটা হলো তোমার শুরুতে আমি বলছিলাম হলো লোবার ব্রঙ্কাস আর লোবুলার ব্রঙ্কাস। লোবুলার ব্রঙ্কাস না, সরি, একটু একটু চেঞ্জ করে নিও বা একটু কারেকশন করে নিও। সেটাকে আমরা বলতেছি লোবার ব্রঙ্কাস আর সেগমেন্টাল ব্রঙ্কাস। তারপর ব্রঙ্কিওলে চলে যাচ্ছে, প্রান্তীয় ব্রঙ্কিওল, শোষণ ব্রঙ্কিওল। তার মানে তখনকার লোবুলার ব্রঙ্কাস যেটা, সেটা হলো তুমি কী হবে? সেগমেন্টাল ব্রঙ্কাস হবে। কী হবে? সেগমেন্টাল ব্রঙ্কাস হবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। এখান থেকে যদি তুমি এই জিনিসগুলো একটু মনে রাখতে পারো, তারপর কী হবে? আচ্ছা, আরও কয়েকটা জিনিস একটু বলে দিই যে তোমার সেগমেন্ট কয়টা, তাহলে বলবা ডান ফুসফুসে 10টা, বাম ফুসফুসে 8টা, লোব কয়টা, ডান ফুসফুসে 3টা, বাম ফুসফুসে 2টা। এই তো, এইভাবে যদি তুমি পুরোটা মনে রাখতে পারো, তারপর দেখো তোমাদের এই যে কোথায় কোথায় মানে প্রশ্বাস কেন্দ্র থাকতেছে, নিঃশ্বাস কেন্দ্র থাকতেছে, কী কী রোগ হচ্ছে, এমফাইসেমা কি, টিবি কি, এই যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, এগুলো যদি তোমরা একটু কিছুটা যদি আইডিয়া রাখতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু মোটামুটি কম বেশ ইজি হয়ে যাবে। ওকে, তাহলে যতটুকু পড়াইছি এটুকু তোমাদের জন্য মোর দ্যান এনাফ। তাহলে জাস্ট ইনশিওর করো যতটুকু পড়াইছি এটুকু তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারছো। দ্যাটস অল। ওকে, যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।